তো আজকে হচ্ছে 29শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 32তম ক্লাস এবং দণ্ডবিধির অষ্টম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 172 থেকে 190 ধারা পর্যন্ত। যে অধ্যায়টার নাম হচ্ছে আহ সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত, অফ কন্টেম্পট অফ দ্য লফুল অথরিটি অফ পাবলিক সার্ভেন্টস। মানে সরকারি কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন কালে যদি তাদের সাথে কেউ কোনো অনিয়ম করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি সাজা হতে পারে এটা আলোচনা করেছে 172 থেকে 190। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, এই 172 থেকে 190 ধারার যে অপরাধ, আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারা মতে এই মামলাগুলো ওই স্বয়ং সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে। অন্য কেউ যদি দায়ের করে তাহলে আদালত আমলে নিবে না। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন একটা বিগত বছরের একটা প্রশ্ন। আমি পুরাতন বই পড়তেছি, নতুন বইতে এখানে বিস্তর আলোচনা করছে, আপনারা যারা সময় পান পড়বেন, বাট আপাতত আমার মতে এতটুকু পড়লেই যথেষ্ট ইনশাল্লাহ। দেখেন, দ্য পেনাল কোড 1860-এর কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির বিষয়ে উল্লেখ আছে? এখানে বলছে কত ধারা? 188 ধারা। এখানে একটু মনে রাখা দরকার, যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম তখন আপনাদের মনে থাকার কথা যে ফৌজদারি কার্যবিধিতে 144 ধারা বা 145 ধারার আদেশ যদি কেউ অমান্য করে তাহলে সে সাজা পাবে দণ্ডবিধির 188 ধারায়। ফৌজদারি কার্যবিধির 144 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, 145 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ যদি কেউ অমান্য করে সাজা পাবে কততে? 188 ধারায়। তো ওই মামলাটা ওই সরকারি কর্মকর্তাকেই নালিশি মামলা আকারে দায়ের করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 144 ধারার আদেশ অমান্য করে, তাহলে ওই যে আদেশটা দিয়েছিল কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই বাদী হয়ে কগনিজেন্স কোর্টে নালিশি মামলা দায়ের করতে হবে, না হলে এটা আমলে নেওয়া হবে না। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা চলে আসি। দেখেন যে আইনত ক্ষমতা সম্পন্ন কোন সরকারি কর্মচারী দ্বারা জারিকৃত কোনো, আন্ডারলাইন করবেন, সমন, বিজ্ঞপ্তি বা আদেশ যে লোকের উপর জারি করা হয়েছে, সে যদি উক্ত, আন্ডারলাইন করেন, সমন, বিজ্ঞপ্তি বা আদেশ বল দিবেন এড়ানোর জন্য আত্মগোপন করে। এই শব্দটা বল দেন, এড়ানোর জন্য আত্মগোপন করে। একটু বুঝতে হবে, কোন সরকারি কর্মকর্তা যদি কাউরে সমন দেয়, যদি কাউরে বিজ্ঞপ্তি দেয়, যদি কাউরে আদেশ দেয়, যার প্রতি দেওয়া হলো, সে যদি ওইটা একসেপ্ট না করে আত্মগোপন করে, তাহলে তার সাজা হতে পারে, দেখেন, 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। কত কত বলেন? 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত অর্থ, 500 টাকা বা উভয়। একটু বুঝাই। ধরেন আমাদের যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়ছি, ফৌজদারি কার্যবিধি 160 ধারায় তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে যারা জানে তাদেরকে লিখিতভাবে তলব করে, মানে সমন দেয় যে আপনারা অমুক জায়গায় এসে ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়ে যান। এখন ধরেন সুমন সেনরে ওই ইনভেস্টিগেটিং অফিসার ওই তলব করছে লিখিত আকারে, বাট সুমন সেন ওই লিখিত জিনিসটা একসেপ্টই করে নাই। উনি বিকাশের বাড়ি, দেলোয়ারের বাড়ি ঘুরে বেড়াচ্ছে যে ওনারা যাতে না পায়। তাহলে উনি এই যে যে অপরাধটা করেছে, এই অপরাধটা হলো দণ্ডবিধির কত ধারার অপরাধ? 172। 172 দেখেন ডান সাইডে নিচে কত? 172। এবং এই জন্য সাজা হবে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড আর কত? 500 টাকা। 1 মাস বিনাশ্রম আর 500। এখন শুনেন, যদি আদালতের সমন বা বিজ্ঞপ্তি অমান্য করে তাহলেও সাজা 172, কিন্তু সেক্ষেত্রে 6 মাস 1000। কত বলেন? 6 মাস 1000। যে আমি আপনাদের লিখে দিয়েছিলাম, যদি সরকারি কর্মকর্তাটা করে তাহলে সাজা কম, 1 মাস 500। আর এই বিজ্ঞপ্তি সমন দিছে, ধরেন আদালত সমন দিছে কিন্তু সে সমন গ্রহণই করে নাই, তাহলে সাজা কত? 6 মাস 1000 বা উভয়। 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 1000 বা উভয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে একটু লিখে রাখেন যে আদালত সমান সমান 6 মাস বা 1000 বা উভয়। 6 মাস বিনাশ্রম আর কি, আদালত সমান সমান 6 মাস বিনাশ্রম বা 1000 বা উভয়, সংক্ষেপে লেখা আর কি।
পরেরটা চলে আসি দেখেন। তাহলে 172-এর কথা হলো, সমন বা বিজ্ঞপ্তি সরকারি কর্মকর্তা বা আদালত দিছে, যারে দিছে সে গ্রহণ করে নাই, সে আত্মগোপনে ছিল। তাহলে সাজা সরকারি কর্মকর্তা হইলে 1 মাস, 1 মাস 500, আর আদালত হইলে 6 মাস বিনাশ্রম বা কত, 1000 বা উভয়। আমরা চলে আসি দেখেন, হ্যাঁ বিনাশ্রম, জি। 2 নাম্বার প্রশ্নে চলে আসি দেখেন, যে সরকারি কর্মচারীর আদেশ মোতাবেক সমন, নোটিশ, আদেশ বা ঘোষণার যে স্থানে বা সময়ে কোনো ব্যক্তিকে হাজির হতে নির্দেশ প্রদান করা হলে উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, ইচ্ছাকৃতভাবে হাজির না হলে, এটা হলো 172 হলো তার বাসা বরাবর সমন গেছে, সে সমন গ্রহণই করে নাই, এটা হলো 172। আর 174 হলো তার বাসা বরাবর সমন গেছে, সে সমন গ্রহণ করছে, কিন্তু যেদিন হাজিরা দেওয়ার কথা সেদিন হাজির হয় নাই। তখন অপরাধ হবে 174 দ্বারাই। কত দ্বারাই? 174 দ্বারাই। এবং 174 দ্বারা সাজা একই। সরকারি কর্মকর্তা হইলে 1 মাস বিনাশ্রম, 500 টাকা বা উভয়। আর আদালত হইলে কত, 6 মাস বিনাশ্রম বা 1000 টাকা বা উভয়। তাহলে 72 আর 74-এর ভিতরে খুব সূক্ষ্ম পার্থক্য। একটা হলো সমন গেছে, বিজ্ঞপ্তি গেছে, যার প্রতি গেছে সে গ্রহণই করে নাই, কত, 72। আর 174 হলো সে গ্রহণ করছে, কিন্তু যেদিন হাজিরা দেওয়ার কথা সেদিন হাজিরা দেয় নাই। জি। পরের প্রশ্নটা দেখেন, সমন বা বিজ্ঞপ্তি বা আদেশে কোনো বিচারালয় স্বয়ং বা কোনো প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার নির্দেশ থাকলে উক্ত নির্দেশ অনুযায়ী হাজির হতে ব্যর্থ হলে, ওই 174-এর প্রশ্ন, বিচারালয়ে হাজির হওয়ার কথা, বিচারালয় মানে আদালতে হাজির হওয়ার কথা, এবং আদালতে হাজির হতে যদি সে ব্যর্থ হয়, তাহলে সাজা কত দেখেন, 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড, বা কি বলেন, উভয়, বা উভয়। তানবীর, মাইক্রোফোনটা নিয়ে বলেন যে 172 আর 174-এর ভিতরে প্রকৃতপক্ষে কি পার্থক্য আছে বলেন। এখানে তো আপনার জোরে বলেন একটু। দুইটার শাস্তি তো একই। দুটোর শাস্তি একই, কিন্তু পার্থক্য কি? একটা হচ্ছে আপনার সমন জারিতে বাধা দেওয়া, আর একটা হচ্ছে সমন গ্রহণ না করা। না, আমি কি তাই বলছি? একটা হবে সমন গ্রহণ না করা, আর একটা হবে হাজির না হওয়া। বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে পাতা উল্টাচ্ছিলেন কে? এই বিচিকা, আপনি বলেন 172 আর 74-এর মূল কাহিনী কি? 172 হচ্ছে সরকারি কর্মচারী নিজে দিছে, তা নিজে মানে সনদ দেওয়ার পর সে আত্মগোপন করছে, কে আত্মগোপন করছে? যাকে দেবে আর কি। আচ্ছা, এটা কত? এটা 72। আর 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 একটা আছে 74। হ্যাঁ, 74 ছিল সে সে পাইছে, সমন পাইছে, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে আদালত হাজির হয়নি। তো পাইছে গেলেন দেন। হুম। আচ্ছা। আমি কই দেখতেছিলাম আচ্ছা, এখন শুনেন, বিষয়টা হলো আপনারা ধারে বইসা যদি এই করেন, সিনেমা দেখতে তো জীবনে গেছেন নাকি? গেছেন? মাত্র একদিন গেছেন, আচ্ছা। হ্যাঁ, পাইছি পাইছি ভাই, পাইছি। মনে করে শুনেন, এই সিনেমা হলের একেবারে স্ক্রিনের কাছে যে বসে কারা জানেন? একেবারে ওই, না, সামনের সিটে বসে যারা কোনো সিট টিট পায় না, বা সিটের কম দাম, সেই জায়গায় বসে হলো তারা সামনে যাইয়া। এখন ওই রকম যেন বানায়েন না আমারে, যে আপনারা যারা আমার কাছে বসেন, এই কাছে বসা গেলারাই পারেন না জিজ্ঞেস করলে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা দেখেন, আচ্ছা, হ্যাঁ আশীর্বাদ হয়ে লাগে এই কারণেই বলা, দেখেন
তো তাহলে 72 74-এর পার্থক্য খুব সহজ ভাই। একটা হলো সমন বাড়ি বরাবর গেছে, আপনি গ্রহণ করেন নাই 72, আর একটা হলো সমন গ্রহণ করছেন, আদালতে হাজির হন নাই, কত? 74। আচ্ছা, তানভীর যেটা পড়ছে ওনার বইতে আছে, ওটা একটু স্টার দিয়ে লেখেন, লেখেন যে সমন জারিতে বাধা। 173 দিয়ে লেখেন যে সমন জারিতে বাধা। থাকলে লেখার দরকার নাই, একটু লিখে রাখেন সমন জারিতে বাধা। সমন জারিতে বাধা, আর বিস্তারিত লেখার কাম নাই। সমন জারিতে বাধা নিয়ে লেখেন 1 মাস 500 টাকা বা উভয়। 1 মাস বিনাশ্রম 500 টাকা বা উভয়। জারিতে বাধা, সমন জারিতে বাধা, 173 ধারা। 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা বা উভয়। ধন্যবাদ। আমরা আমাদের এখানের যে 4 নাম্বার প্রশ্ন, এখানে একটু চলে আসি, দেখেন 4 নাম্বার প্রশ্নটা দেখি। এই ধরনের প্রশ্ন আসতে পারে। করিম বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে জারিকৃত একটি সমনের নির্দেশনা অনুসারে ওই আদালতে উপস্থিত হওয়ার জন্য আইনত বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে। করিম দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে? 174। করিম যদি সুপ্রিম কোর্টের সমন গ্রহণ নাই করতো তাহলে কত? 172। 172। জি। 5 নাম্বারটা দেখেন, যে আদালত কর্তৃক জারিকৃত সমন প্রতিপালন করতে সাক্ষী হিসেবে ক যশোর জেলা জজের নিকট আইনগতভাবে হাজির হতে বাধ্য হয়ে ইচ্ছাকৃতভাবে হাজির হওয়া থেকে বিরত থাকে। মানে বাধ্য, বাট ইচ্ছাকৃতভাবে জেলা জজের কাছে হাজির হয় নাই, তাহলে সে কত ধারায় দণ্ডিত হবে? 174। 174। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সরকারি কর্মচারী দ্বারা যথাযথভাবে নির্দেশিত হওয়ার পর শপথ বা অঙ্গীকার করতে অস্বীকার করার শাস্তি কি? আপনি আদালতে গেছেন, সমন অনুসারে গেছেন, এখন যাওয়ার পরে সাক্ষ্য যখন দিবেন তখন এখন শপথ বাক্য পাঠ করতে যাচ্ছেন না, আপনার হাত পা মুখ শক্ত হয়ে গেছে যে যতই আমার হোক আমি শপথ বাক্য পাঠ করব না, তাহলে আপনি এই ক্ষেত্রে দণ্ডিত হবেন 178 ধারায়। দেখেন 178 ধারায় বলেছে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয়। তাহলে আমি 178 মনে রাখবো ভাই এইভাবে, যে শপথ বা অঙ্গীকার করতে কি করা? শপথ বা অঙ্গীকার করতে অস্বীকার করা। এটা কত? 178। 178। 7 নাম্বার প্রশ্নটা দেখেন। 7 নাম্বার, যে দণ্ডবিধির কত ধারা অনুযায়ী সরকারি কর্মচারী কর্তৃক ঘোষণাকৃত আদেশ অমান্য করা একটি অপরাধ? সরকারি কর্মচারী কর্তা ঘোষণা দেয় হলো 144 বা 145, তারা যে আদেশটা দেয় এটা যদি অমান্য করে তাহলে সেটা কতটা অপরাধ বলেন? এটা 188 ধারা অনুসারে অপরাধ। দণ্ডবিধির কত ধারা? 188 ধারা। আমরা 188 ধারার সাজা যদি দেখেন, এখানে সাজা মোট 2 প্রকারের আছে, এই জায়গা যদিও 1 প্রকার আছে, যে 188 ধারায় সরকারি কর্মচারী কর্তৃক ঘোষণাকৃত আদেশ অমান্য করার শাস্তি কি লেখছে? 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা। 1 মাস বা কত? 200 টাকা। কিন্তু কখনো 6 মাস 1000ও আছে, 6 মাস 1000ও আছে। এই 6 মাস 1000টা কখন? যখন আপনি 144 এর আদেশ ভঙ্গই করেন নাই, বরং ধ্বংসাত্মক কাজেও লিপ্ত হয়েছেন, মানে মারামারিও করছেন, শুধু ভঙ্গ করছেন 144 এর আদেশ, 1 মাস 200। আর ভঙ্গ তো করে আবার 2 দলে মারামারিও করছেন, তাইলে কত? 6 মাস 1000। তো আপনি এখানে একটু স্টার দিয়ে লিখে রাখেন যে 6 মাস 1000, 6 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 1000। এটা কখন? যদি আপনি ওই ভঙ্গ করার পরে যদি মানে উচ্ছৃঙ্খল কোনো কাজ, উচ্ছৃঙ্খল কোনো কিছু করেন সেটা। আমরা যখন ফৌজদারি কার্যবিধির 42 ধারা পড়ছিলাম, 42 ধারা আপনাদের মনে আছে কিনা? যে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে কি করবে? সহায়তা করবে। মনে আছে? যে ম্যাজিস্ট্রেট যদি, পুলিশ যদি জনসাধারণের বলে যে তোমরা আমার সহায়তা করো, জনসাধারণ সহায়তা করতে বাধ্য। ইভেন ওই 44 ধারাও, 43 হলো শুধু সাধারণ ব্যক্তি যদি সহায়তা চায়, আর 44 ধারা হলো ওই যে আপনার ওই যে, হ্যাঁ, তো
বিষয়টা হচ্ছে যে যখন ম্যাজিস্ট্রেট বা পুলিশ কারো কাছে সহায়তা চাচ্ছে, সে সহায়তা করতে বাধ্য। সে যদি সহায়তা না করে তাহলে সে দণ্ডিত হবে 187 ধারায়। তো একটু ধারা 187-তে একটু লেখেন যে সরকারি কর্মচারীকে, একটু ধারা 187 দিয়ে লেখেন যে সরকারি কর্মচারীকে সহায়তা করতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও, আইনত বাধ্য হওয়া সত্ত্বেও তাদের অনুরূপ সহায়তা না করা, তাদের অনুরূপ সহায়তা না করা, বাধ্য হওয়া সত্ত্বেও তাদের অনুরূপ সহায়তা না করা। তাহলে এটার মূল কথা হলো যে যদি সরকারি কর্মকর্তার কোনো আদেশ অমান্য করে তারে আপনি সহায়তা না করেন, তাও আপনি দণ্ডিত হবেন দণ্ডবিধির কত ধারায়? 187 ধারায়। দেখেন, সাজা হলো 1 মাস 200 টাকা, বোধ হয় 1 মাস 200 না 500, আলামিন সাহেব 200, 1 মাস 200, জি। লেখেন 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, 1 মাস পর্যন্ত আর কি, আর 200 টাকা পর্যন্ত জরিমানা। আরো একটা আছে, ওটা দরকার নেই, আপনি জাস্ট লেখেন 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, 200 টাকা, এটা মনে রাখেন। হ্যাঁ, তো এখানে আমরা বেশ কতগুলা ধারা আছে, আমরা সব পড়ি না। আমরা কতগুলা পড়লাম দেখেন, 172, 173, 174, 178, 187 আর 188। তো এই যে যে ধারা, নট অনলি এই ধারাগুলো, 172 থেকে 190 পর্যন্ত যত ধারা আছে, এই ধারাগুলোর মামলা ওই স্বয়ং সরকারি কর্মকর্তাকেই করতে হবে বাদী হয়ে, অন্য কেউ করলে হবে না। ধরেন যদি আমি এইভাবে বলি যে ওই সরকারি কর্মকর্তা সমন দিছে, বিথিকা সমন গ্রহণ না করে পাশের বাড়িতে যায় পলায় আছে, তাহলে এই যে যে সরকারি কর্মকর্তা সমন দিছে তাকেই বাদী হয়ে বিথিকার বিরুদ্ধে আবার মামলা করতে হবে। এই যে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 জারি করলো, 144 যে ভঙ্গ করলো, ভঙ্গকারীর বিরুদ্ধে কে মামলা করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই কথাগুলোই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। কত ধারায়? 195 ধারা। অর্থাৎ সরকারি কর্মচারীর দায়িত্ব পালন সংক্রান্ত মামলা ওই সরকারি কর্মচারীকেই করতে হবে। কত ধারায় বলা হয়েছে? 195। তাহলে আবার আমরা একটু বলি, দেখেন যে সমন দিছে সরকারি কর্মকর্তা বা আদালত, গ্রহণ করে নাই, আত্মগোপন করছে 172, 1 মাস 500, 6 মাস 1000। সমনে বাধা দিছে, সমন জারিতে কি বাধা দিছে 173, 1 মাস 500। আচ্ছা, সমন জারি করছে আদালত বা সরকারি কর্মকর্তা, সে গ্রহণও করছে কিন্তু হাজিরা চাই নাই, 174, 1 মাস 500, 6 মাস 1000। আদালতে হাজির হয়ে শপথ বাক্য পাঠ করেন নাই, 178, 6 মাস কত 1000 বা উভয়। আর সরকারি কর্মকর্তা সহায়তা চাইছে, সহায়তা করেন নাই, কত 187, 1 মাস 200। আর সরকারি কর্মকর্তার আদেশ বা ঘোষণা অমান্য করছেন 188, 1 মাস 200 বা 6 মাস 1000 বা উভয়। এ হলো কাহিনী। আমরা চলে আসি মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, এটা আছে ধারা 191 থেকে 203 অফ ফলস এভিডেন্স, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনকে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং এই দুইটারই শাস্তি দেওয়া হয়েছে 193 ধারায়। কত ধারায়? 193। তাহলে মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দিচ্ছে 191,
আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিছে কত? 192। আর দুইটারে আলাদা আলাদা ডেফিনেশন দিলেও দুইটার শাস্তি আলোচনা করেছে কততে? 193। 193। আমি সবসময় বলি যে আমাদের দণ্ডবিধি পড়তে হলে বাংলা সিনেমার কথা মনে করতে হবে। এই যে চলে আসছি, মিথ্যা সাক্ষ্য দান। আলমগীর এসে গেছে, আসেন বসেন। আচ্ছা, আচ্ছা, মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। আচ্ছা, শুনেন, এই মিথ্যা সাক্ষ্য দান কাকে বলে? মিথ্যা সাক্ষ্য দান বলে বলে হলো আপনি এক জায়গায় সাক্ষ্য দিতে গেছেন, সাক্ষ্য দিতে গিয়ে ধরেন আদালতেই গেছেন, সাক্ষ্য দিতে গিয়ে আপনি জানেন যে আপনি যা বলতেছেন এটা সত্য না, বাট আপনি তারপরেও বলতেছেন, এটাই কি মিথ্যা সাক্ষ্য দান। আপনি জানেন যে বিকাশ রুবেলরে হত্যা করে নাই, রুবেলরে হত্যা করছে বাঁধন, কিন্তু তারপরেও আপনি বলতেছেন যে হত্যা করছে কে? বিকাশ। এই যে যে আপনি জেনেও যে বলতেছেন, এটাই হলো কি মিথ্যা সাক্ষ্য দান। বুঝছেন? এই মিথ্যা সাক্ষ্য দানকে সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 191। 191। এখন মিথ্যা সাক্ষ্য দানটা তখনই প্রযোজ্য হবে যখন আপনি হলফপূর্বক কোন সাক্ষ্য প্রদান করে থাকেন। হলফপূর্বক বুঝেন? ওই যে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলবো না, বলিব না। ওই যে সাধারণত চার্জ গঠনের পরে আদালতে যে কোনো মামলা হোক সেটা দেওয়ানি হোক সেটা ফৌজদারি, ফৌজদারির ক্ষেত্রে হয় চার্জ গঠনের পরে, দেওয়ানির ক্ষেত্রে হয় ইস্যু গঠনের পরে। ইস্যু গঠনের আগে বলেন কেন? ইস্যু গঠনের পরে। তারে যে করাই থাকে সে করাই উল্টো বলে, দেন। তো তাহলে চার্জ গঠনের পরে আর ইস্যু গঠনের পরে এই যে ওই যে আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া যে সাক্ষ্য দেয় প্রতিপক্ষ হিসাবে, তারে কি করে জেরা করে। ওই যে যে সে জবানবন্দি দিচ্ছিল ওই মুহূর্তে বা জেরার সময় সে যদি মিথ্যা বলে ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে কি সে মিথ্যা সাক্ষ্য দান করেছে। এটা হচ্ছে কত ধারায়? 191। আচ্ছা, এখন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কাকে বলে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সবচেয়ে ভালো উদাহরণ আমরা পাইছি বাংলা সিনেমায়। ওই যে ধরেন বাসায় কাজ করে, ইচ্ছা করে ওই তারে মানে তাড়ানোর জন্য আর একটা বা টাকা এক বান্ডিল তার ব্যাগের ভিতরে ঢুকাই রাখছে। ঢুকাই রাখার পরে সবার ব্যাগ চেক করতেছে, সবাই ব্যাগ, ও এসে বলতেছে যে আমার ব্যাগও চেক করেন, কিন্তু ও তো আসলে জানে যাওয়া হচ্ছে ওর ব্যাগের ভিতরে টাকা ঢুকাই রাখছে। এবং যখনই চেক করা হলো দেখা গেল যে বাপ্পারাজের ব্যাগের ভিতরে টাকা। তাহলে এই যে যে ঘটনাটা ঘটানো হইলো, এটাই হলো কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। ধরেন উদাহরণস্বরূপ এরকম একটা কথা বলি যে এই জায়গায় তানভীর উনার মোবাইল রেখে উনি ওয়াশরুমে গেছে। তো এমন সময় বিথিকা ওই যে আলামিনের উপর একটু রাগ, বিথিকা করলো কি তানভীরের মোবাইলটা ধরে আলামিনের ওই ব্যাগ আছে ব্যাগের ভিতর রেখে দিছে, রাইখে চেন আটকায় দিছে ব্যাগের, যাতে সব সময় মানে যখন তানভীর এসে মোবাইল খুঁজবে পাওয়া যাবে কোথায়? আলামিনে, যাতে আলামিন দোষী সাব্যস্ত হয়। এবং ঠিকই যখন তানভীর এসে মোবাইল পায় না, মোবাইল যে কল দিছে দেখে যে ভাইব্রেশন হচ্ছে বা বেজে উঠছে আলামিনের ব্যাগের ভিতরে। তাহলে সবাই ভাবছে যে আলামিন এই কাজটা করছে, বাট প্রকৃত পক্ষে জায়গায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে কে? কৃতিকা। তাহলে এই যে হলো মিথ্যা সাক্ষ্য দান মানে হলো মুখ দিয়ে মিথ্যা কথা বলা, আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মানে হলো কোনো ঘটনা ঘটানো। আমরা যখন স্কুল বা কলেজ বা ভার্সিটি পর্যায়ে যখন আমাদের ওই যে মার্কার বা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড ছিল, তখন একজনের নাম দিয়ে যদি আর একজন লিখে রাখে, ধরেন নাম লিখছে রুবেল, কিন্তু রুবেল নিচে রুবেলের নাম লেখা, বাট অ্যাকচুয়ালি রুবেল ওটা লেখে নাই, কিন্তু স্যার এসে বা স্টুডেন্টরা এসে ভাবে যে এই কথাটা লিখছে কে? রুবেল। তাহলে এই জায়গায় যে কাজটা করছে সেটাও কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এ হচ্ছে আপনার মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এবং এই দুইটারই শাস্তি দেওয়া হয়েছে কত ধারায়? 193 ধারায়। একটু করি দেখেন। মিথ্যা সাক্ষ্য দান গিভিং ফলস এভিডেন্স, যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে বা কোনো বিষয়ে কোনো ঘোষণা করার জন্য আইন বলে বাধ্য হয়ে এমন কোনো বিবৃতি দান করে, আন্ডারলাইন করবেন, যা মিথ্যা এবং যা মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে কি হবে? গণ্য হবে। উপাদান দেখেন, কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে যদি সে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা কোনো ঘোষণা করতে কি হয়? বাধ্য হয়। সে বাধ্য হয়ে এমন কোনো বক্তব্য প্রদান করে যেটা মিথ্যা
বা যেটাকে সে মিথ্যা বলে জানে বা বিশ্বাস করে, যেটা যে সত্য না তা বিশ্বাস করে। আমরা চলে আসি 192 ধারা, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বা ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে, বল দিবেন, কোনো ঘটনা ঘটায় বা এমন কোনো দলিল বা নথি তৈরি করে যা মিথ্যা এবং যেটা বিচারিক কার্যক্রমে বা সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট, বল দিবেন, সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে দেখেন, আন্ডারলাইন করেন। বিচারিক কার্যক্রমে, সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে আপনি যদি কোনো কিছু লেখেন, কোনো দলিল তৈরি করেন বা কোনো ঘটনা ঘটান, তখনই সেটা কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। আর মুখ দিয়ে যদি কোনো কিছু বলেন, তখন সেটা কি মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দিছে কততে? 191। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 192। সরাসরি এই ধরনেরই প্রশ্ন আসবে, একটা দিয়ে দিবে যে মিথ্যা সাক্ষ্য দানকে সংজ্ঞায়িত করা হয়েছে কত ধারায়? 191। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন 192। এখন দেখেন, এই দুইটার শাস্তি একসাথে আলোচনা করেছে 193। এই দুইটার শাস্তি একসাথে আলোচনা করছে কত? 193। মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি, পানিশমেন্ট ফর গিভিং আর ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। 193 ধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের উভয় অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে। যদিও দুইটার সংজ্ঞা দিছে আলাদা আলাদা, বাট শাস্তি কি একই সাথে, উভয় অপরাধের শাস্তি একই। 193 ধারায় এই ক্ষেত্রে দুই ধরনের শাস্তি উল্লেখ করা হয়েছে। বল দিবেন, বিচারিক কার্যক্রমে, জুডিশিয়াল প্রসিডিং এ মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 7 বছর পর্যন্ত হতে পারে। ব্র্যাকেটে লেখেন জামিনযোগ্য। জামিনযোগ্য। মিথ্যা সাক্ষ্য দানের সাজা যদিও 7 বছর, তথাপি এটা কি অপরাধ বলেন? জামিনযোগ্য। অন্যান্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হতে পারে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 3 বছর পর্যন্ত হতে পারে। তো এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো যে আপনি যদি আদালতের কোনো কর্মকাণ্ডে মিথ্যা সাক্ষ্য দান করেন বা ওই জিনিসটা আপনি আদালতের মানে আদালতের কার্যক্রমে ব্যবহার করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেন, তাহলে সাজার পরিমাণ বেশি। কত? 7 বছর। আর আদালত ছাড়া অন্যান্য ক্ষেত্র হইলে কত? 3 বছর। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার অন্যান্য ক্ষেত্র আবার কি? অন্যান্য ক্ষেত্র আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ছিলাম, মনে আছে কিনা? মধ্যস্থতা মনে আছে? তারপরে সালিসি কার্যক্রম, এইগুলা তো আদালত না। এগুলা আদালত না। উনাদের কাছে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে, তাহলে সাজা কত? 3 বছর। তাহলে সাজা 3 বছর। হ্যাঁ হ্যাঁ, অর্থদণ্ড যা আছে তাই। জি জি। তো তাহলে জেনে রাখা ভালো, এখানে একটু জেনে রাখা ভালো। দেখেন, মিথ্যা সাক্ষ্য দানে, গিভিং ফলস এভিডেন্স, ইংলিশ আইনে গোল্ডেন পারজুরি নামে পরিচিত, যার অর্থ হলো মিথ্যা হলফ, শপথ ভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেওয়া। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইংলিশ আইনে কোনটি পারজুরি নামে পরিচিত। মিথ্যা সাক্ষ্য দান, অনেকে ইংরেজি শব্দ আর ইংলিশ আইন এক করে ফেলেন। ইংলিশ আইন মানে হলো ইংল্যান্ডের যে আইন, সেই আইনের ভাষায় মিথ্যা সাক্ষ্য দান আমাদের দেশে যার নাম, সেটারে ইংলিশ আইনে কি বলে? পারজুরি। আর যদি বলি মিথ্যা সাক্ষ্য দানের ইংরেজি কি? গিভিং গিভিং ফলস এভিডেন্স। গিভিং ফলস এভিডেন্স। তো আমাদের দণ্ডবিধিতে মোট 3টা টার্ম আছে, যে 3টা অপরাধ ইংলিশ আইনে 3টার নামে পরিচিত। এই 3টা অপরাধ আছে, মিথ্যা সাক্ষ্য দান, এটা হলো পারজুরি। অপরাধজনক বল প্রয়োগ, এটারে বলে কি? ব্যাটারি। ক্রিমিনাল ফোর্স রে বলে ব্যাটারি। আর একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, এটার বলে এমবেজেলমেন্ট। কি বলেন? এখন না লেখলেও চলবে, সামনে আমরা বিস্তারিত পাবো আর কি।
আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। দ্য পেনাল কোড 1860-এর 193 ধারা মতে কোন বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি বিচারিক কার্যক্রমে কত বছর বলেন? 7 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। 2 নম্বরে দেখেন, আহ কোন জুডিশিয়াল প্রসিডিং মানে কি? বিচারিক কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তির আহ কত ধারায়? 193। জি। এই তানভীর, 10 নম্বর প্রশ্ন করেন, জেড এর বিরুদ্ধে 1,000 টাকা জন্য, এটা পাইছেন এই প্রশ্নটা? জেড এর বিরুদ্ধে 1,000 টাকার জন্য জেড এর বিরুদ্ধে 1,000 টাকার জন্য বি এর একটি ন্যায্য দাবির সমর্থনে এক বিচারে এ বলে মিথ্যাভাবে হলফ করে যে সে জেডকে বি এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছে। তো এর অপরাধ হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান। বুঝছেন? জি। 11 পড়েন। এ সত্য বলার জন্য শপথ অনুসারে সত্য বলতে বাধ্য হয়ে এই বলে বিবৃতি দান করে যে জেড কোনো বিশেষ দানে বিশেষ জায়গায় উপস্থিত বিশেষ ছিল। দিনে, যে কোনো বিশেষ দিনে বিশেষ জায়গায় বিশেষ দিনে উপস্থিত ছিল। বিশেষ জায়গায় উপস্থিত ছিল, যদিও এ ওই বিষয়ে কিছু জানে না। এ না জানেই বলছে যে বিশেষ দিনে অমুক জায়গায় ছিল। জি। তাহলে এর অপরাধ কি? মিথ্যা মিথ্যা সাক্ষ্য দান। 12 পড়েন, 12, পরেরটা পড়েন। দণ্ডবিধি 192 ধারার অধীন মিথ্যা সাক্ষ্য উদ্ভব হলে গণ্য উদ্ভব বলে গণ্য হবে যদি মিথ্যা সাক্ষ্য উদ্ভব করা হয় আহ এখানে হচ্ছে বিচারিক কার্যক্রমে সরকারি কর্মকর্তার নিকট, মধ্যস্থতাকারীর নিকট, সবগুলোই হবে। 192 ধারাতে মিথ্যা সাক্ষ্য উদ্ভব হলে গণ্য হবে যদি মিথ্যা সাক্ষ্য উদ্ভব করা হয় বিচারিক কার্যক্রমে সরকারি কর্মকর্তার নিকট, মধ্যস্থতাকারীর নিকট, উপরের কি? সবগুলোই। সবগুলা। 13 নম্বরটা দেখেন, আমি পড়ি। এ বি এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে এবং এই ঘটনার জন্য বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। তাহলে এর অপরাধ কি বলেন? মিথ্যা সাক্ষ্য। এ রাখছে বির পকেটে, বি তো কিছু জানে না, কিন্তু সবাই যাতে ভাবে বি চুরি করেছে। তো এই জায়গায় প্রকৃতপক্ষে কি করছে? এ কি করছে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। এই ধরনের প্রশ্নই আসবে, বুঝতে পারছেন? তারপরে 14 নম্বর প্রশ্নটা যদি দেখেন, 14 নম্বরটা যে এ বি এর পকেটে এই উদ্দেশ্যে কিছু অলংকার রাখে যে উক্ত অলংকার উক্ত পকেটে পাওয়া যেতে পারে এবং এই ঘটনার জন্য বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। এ দণ্ডবিধির কোন ধারায় অপরাধ করেছে? কোন ধারায়? তানভীর বলেন যে এই জায়গায় উত্তর তানভীরের মনে মনে আসতেছে, যেহেতু 192 হলো না কেন বলেন তানভীর? ওঠে নেন, ওঠে নেন। এটার উত্তর 193 হলো। 192 কেন হলো না তানভীর ব্যাখ্যা দেন। বই পড়েন না আপনি, আপনার মতো ব্যাখ্যা দেন। এখানে বলছে যে এই ঘটনার জন্য বি চুরির অপরাধে দণ্ডিত হতে পারে। তো এটা তো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। কেন হলো না? এটা 191 কেন হলো এটা বল। মানে না, এটা হয়েছে তো 193। জি, 192 এখানে কেন হলো না? দণ্ডিত হতে পারে কথাটা বলা আছে। হ্যাঁ, তো হচ্ছে যে দণ্ডিত হতে পারে মানে তার শাস্তির কথাই চাইছে। হ্যাঁ। হ্যাঁ, 193 কেন হলো না? 193 হলো কেন? আচ্ছা, 192-তে হচ্ছে সে উদ্ভাবন করছে, কিন্তু এইখানে দণ্ডিত হওয়ার কথা বলা আছে, যে কারণে এটা 193 শাস্তি হবে সেটাই বলছি। চিন্তা সাক্ষ্য দিছে, এটা উদ্ভাবন করে নাই, নিজেই দিছে, এই জন্য 100। না শুনেন, ওই যে, না এটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনী, সমস্যা নাই। এটা বিষয় যেটা হয়েছে আমি বলি, যদি বলতো যে সংজ্ঞায়িত, কোন ধারায় সংজ্ঞায়িত? কথা থামেন। যদি বলতো কোন ধারায় সংজ্ঞায়িত তাহলে হতো 192। যদি বলে কোন ধারায় অপরাধ করেছে তাহলে হবে কত? 193। সংজ্ঞায়িত বললে সংজ্ঞার ধারা, আর ফৌজদারি মামলা সাধারণত করে শাস্তির ধারায়। যদি বলে কোন ধারায় অপরাধ করেছে, শাস্তির ধারা। ঠিক আছে, বুঝতেন তানভীর? আচ্ছা, যদি বলতো যে মিথ্যা সাক্ষ্য দান সংজ্ঞায়িত, মানে যে বিথিকা জেনে শুনে আদালতে গিয়ে বলছে যে তানভীর হত্যা করেছে,
বিথিকা দণ্ডবিধির কোন ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে বলেন? 191। 191। আর যদি বলে বিথিকা দণ্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে? 193। বা শাস্তিযোগ্য বলুক বা না বলুক এইভাবে বলতে পারে যে বিথিকা কোন ধারায় অপরাধ করছে? 193। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা পড়ব, যে ধারাটা পড়বো সেটা বিবিআই 194 ধারা। দেখেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের শাস্তি। মানে আপনি এমন একটা অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছেন, সেই ওই অপরাধটা হচ্ছে কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানে আপনার এই মিথ্যা সাক্ষ্য দানের জন্য একজনের মৃত্যুদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে যদি কোনো লোক মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা উদ্ভাবন করে, তাহলে যে লোক মিথ্যা সাক্ষ্য দিল সে যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে। আপনি যদি কাউরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে হতে পারে আপনার সাজা কি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 10 বছর, এবং সেই সাথে অর্থদণ্ড। অপরদিকে যদি মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে নির্দোষ ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, শুধু দণ্ডিত হইলেই হবে না, এবং তা কার্যকর করা হলে, আন্ডারলাইন করেন কি হয়েছে, কার্যকর করা হলে যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। এখানে বেশ কয়েকটা বিষয় আছে। আপনি যদি শুধু মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য সাক্ষ্য দেন, তাহলে আপনার সাজা কত যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। আর আপনি সাক্ষ্য দিয়ে ফেলছেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে, তার মৃত্যুদণ্ড যদি কার্যকর হয়ে যায়, মানে আপনার সাক্ষ্য অনুসারে তারে ফাঁসিতে ঝুলাই ফেলছে, তাহলে আপনার সাজা কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। কত ধারায়? 194। এই দেলোয়ার বলেন তো, যে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবে কত ধারায় আছে? হ্যাঁ, বলবেন না কেউ, যারা জিজ্ঞেস করি সে বলুন। ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা হবে যতক্ষণ পর্যন্ত মারা না যায়। গণেশ, কত ধারা? কেউ ফুসফাস করেন না। তানবীর, এই মিলন, কত ধারা? মাসুদ, কত ধারা? 368 ধারা। 368 ধারায় মোট দুইটা জিনিস আছে ফৌজদারি কার্যবিধির, যে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবে, আর একটা আছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কোথায় রাখবে এটা আদালত নির্ধারণ করবে না। বুঝছেন? তাহলে 194 ধারার মূল কথা হলো যে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। আর যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং সেই সাথে কার্যকর হয়, তাহলে সেই ক্ষেত্রে সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত বছর পর্যন্ত হতে পারে? 10 বছর পর্যন্ত হতে পারে। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোর আগে একটু 195 ধারা লেখেন। 195। 195 ধারা দিয়ে লেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার অধিক, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার অধিক কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য প্রদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। আবার বলি, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা তার অধিক, 7 বছর বা তার অধিক কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন।
হাইপেন দিয়ে লেখেন ওই অপরাধের সমান শাস্তি। ওই অপরাধ মানে জানেন? যে বছর যে অপরাধে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন সেই অপরাধের সমান সাজা। যেমন ডাকাতির সাজা আপনি যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে ডাকাতির মামলায় যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনার সাজা হতে পারে কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড, মানে ওই অপরাধে যে সাজা আছে সেই সাজা। তাহলে দুইটা জিনিস মনে রাখেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে কত ধারা? 194। যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলে কত ধারা? 195। ধন্যবাদ। এই আখিনুর সাহেব, পারজুরি কারে বলে বলেন? পারজুরি কারে বলে? শেখর সাহেব, পারজুরি কাকে বলে? মিথ্যা সাক্ষ্য দানকে ইংলিশ আইনে পারজুরি বলে। ধন্যবাদ আখিনুর, মনে রাখবেন মিথ্যা সাক্ষ্য দানকে ইংলিশ আইনে কি বলে? পারজুরি। আর কোটালীপাড়া যারা আছেন তাদের গ্রাম একটা আছে মানে পিঞ্জুরি নাকি? হ্যাঁ। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, জেনে রাখা ভালো। 194 ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে কত? মৃত্যুদণ্ড। দণ্ডবিধির 196 থেকে 200 ধারা পর্যন্ত আন্ডারলাইন করেন মিথ্যা সাক্ষ্য খাঁটি বলে ব্যবহার করার শাস্তি উল্লেখ করা হয়েছে। 196 থেকে 200 ধারায় মিথ্যা সাক্ষ্য জেনে, মিথ্যা জেনে সাক্ষ্য ব্যবহার বা আন্ডারলাইন করেন মিথ্যা সার্টিফিকেট ইস্যু, স্বাক্ষর করা, সার্টিফিকেট সত্য হিসেবে ব্যবহার করা, কোনো ঘোষণা বা বক্তব্য জেনে তা সত্য হিসেবে ব্যবহার করার শাস্তি হলো মিথ্যা সাক্ষ্য প্রদানের বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের যে শাস্তি সেই শাস্তি। মানে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলেন, মানে মিথ্যা সার্টিফিকেট ইস্যু বলেন, মিথ্যা জেনে ব্যবহার করা 96 থেকে 200 ধারার যে সাজা এটা 193 মতো। কিসের মতো? 193, নট 94। শুনেন, একজন কোর্টের একটা মামলা হয়েছে, একজন চেয়ারম্যান মানে সার্টিফিকেট দিয়েছে, ডেথ সার্টিফিকেট, সে মারা গেছে, বাট অ্যাকচুয়ালি সে কি মারা যায় নাই। এখন ওই সার্টিফিকেটটা না আদালতের কার্যক্রমে ব্যবহার করছে, তাহলে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হবে ধরেন ওই যে মিথ্যা সার্টিফিকেট ইস্যুর যে মামলা 197-তে, কততে? 197-তে। তাহলে তার ওই যে সাজা কি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের যে সাজা, এই জায়গায়ও কি সেই সাজা, এই ধরনের আর কি। অর্থাৎ 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং অর্থদণ্ড। আপনি মনে রাখবেন 96 থেকে 200 দ্বারা সাজা কত? মিথ্যা সাক্ষ্যদানের যে সাজা এটারও সেই সাজা। কথা শেষ। জি, মামলা 96, 97, 98 এইসব ধারাই হবে, মামলা 93-তে হবে না। কিন্তু ওই সকল ধারার সাজা কিসের মতো? 193 মতো। আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসে মোটামুটি যে প্রশ্ন আছে পারবেন। 6 নং প্রশ্নটা একটু করি দেখেন। 6 নম্বর প্রশ্নে আছে যে নিম্নলিখিত কোন কাজের জন্য একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদানের অপরাধে দণ্ডিত হবে? মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা, মিথ্যা সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করা, মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা, উপরের সবগুলো কি বলেন? এটা বলছে দণ্ডবিধির কত ধারা? 197। 7 নম্বর প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে বা স্বাক্ষর করলে বা মিথ্যা বলে বিদিত কোন সার্টিফিকেট সত্য বলে ব্যবহার করলে সে দণ্ডিত হতে পারে। দেখেন, অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার কারাবাস যা কত? 7 বছর পর্যন্ত হতে পারে। কত? এই মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা অপরাধ হলো 197 ধারায়। কত ধারায়? 197। তো এই হলো আপনার মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তো এখন আমরা চলে আসবো 201 থেকে 204 ধারা। প্রথমে আমরা চলে আসি সাক্ষ্য বিনষ্ট করা বা অদৃশ্য করে ফেলা, ডেস্ট্রয়িং এন্ড ডিসঅ্যাপিয়ারিং এভিডেন্স অফ অফেন্স।
দণ্ডবিধির 201 থেকে 204 ধারা পর্যন্ত অপরাধের সাক্ষ্য বিনষ্ট করা সংক্রান্ত অপরাধ উল্লেখ করা হয়েছে। কি বিনষ্ট করা? সাক্ষ্য। কেউ যদি কোনো অপরাধ করে যদি সে সাক্ষ্যটা বিনষ্ট করে ফেলে, সেটাও একটা অপরাধ। খুন করে লাশ গুম করে ফেলছেন, তারপরে চুরি করে গরু জবাই দিয়ে বিক্রি করে ফেলছেন, এগুলা হলো কি? সাক্ষ্য বিনষ্ট করা। কোন অপরাধ সংঘটিত হয়েছে জেনেও যে ব্যক্তি অপরাধীকে আইনগত শাস্তি হতে বাঁচানোর জন্য সাক্ষ্য বিনষ্ট করে, সে নিম্নলিখিতভাবে শাস্তি পাবে। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে তিনটা টিক চিহ্ন আছে দেখেন, এই তিনটাই 201 ধারা। থার্ড ব্র্যাকেটে বা ব্র্যাকেটে আটকাইয়া তিনটাই 201 ধারা। কিভাবে আমি একটু বলি। প্রথমটা যদি দেখেন, যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তাহলে যে সাক্ষ্যটা বিনষ্ট করবে তার সাজা হতে পারে 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। কত ধারায় বলেছে? 201। 200। ধরেন একজন ব্যক্তি হত্যা করছে, হত্যা করার পরে ওই লাশটাকে লুকাইতে তার এক বন্ধু সহায়তা করছে, বন্ধু কিন্তু হত্যা করে নাই। তাহলে যে হত্যা করছে সে তো 302, আর যে লাশটা লুকাইতে সহায়তা করছে সে কত ধারা? 201 ধারা। এবং সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছে বা অদৃশ্য করছে, সাজা কত? 7 বছর। বুঝছেন? আচ্ছা, যদি অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ হয়, তাহলে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড। যদি আপনি এমন কোন অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছেন বা অদৃশ্য করছেন যে অপরাধটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড যোগ্য। উদাহরণস্বরূপ আমি বলি, ডাকাতির সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড, দস্যুতার সাজা হলো 10 বছর কারাদণ্ড। ওই যে একটু আগে যে কথা বললাম, যে আপনি একজন লোক ডাকাতি করে, সে ধরেন 10টা গরুর ডাকাতি করছে বা 10টা গরু দস্যুতা করে নিয়ে আসছে, কিন্তু এই 10টা গরু লুকাইতে বা অদৃশ্য করতে সহায়তা করছে আবার অন্য আর একজন। এইভাবে হতে পারে যে 10টা গরুরে, একজনের গরুর খামার আছে, তানবীরের গরুর খামার আছে, তানবীর ওই 10টা গরুরে, চুরির ডাকাতি করা গরুরে তানবীর তার ওই খামারে লুকাই রাখছে, বা বাজারের কষায় আছে, সে 10টা গরু জবাই করে বিক্রি করে দিছে। তাহলে যে ডাকাতি করছে সে তো ডাকাতির সাজা, কিন্তু যে এই সাক্ষ্য বিনষ্ট বা অদৃশ্য করে ফেললো সে কত ধারা? 201 ধারা। যেহেতু এটা যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ডযোগ্য, তাই তার সাজা হবে কত? 3 বছর পর্যন্ত কারাদণ্ড। তারপরটা দেখেন, যদি অপরাধটি অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হয়, কতদিন বলেন? অনধিক 10 বছর পর্যন্ত। অনধিক 10 বছর মানে 10 বছরের বেশি না হয়, তাহলে উক্ত অপরাধটির জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের গোল দিবেন 4/1 কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে সেক্ষেত্রে কত? 4/1 পর্যন্ত। যদি ধরেন চুরি করছেন, চুরির সাজা তো অনধিক 10 বছর মানে 10 বছরের বেশি না, তাহলে সেই ক্ষেত্রে চুরির সাজা যদি 3 বছর হয়, 3 বছরের কয় ভাগের 1 ভাগ? 4/1 ভাগ। এখন এখন আপনি এই জায়গায় দুইটা বিষয় দেখেন, একটু বুঝার আছে। দেখেন দুইটা বিষয় হলো কিরকম, যে এই দ্বিতীয় অংশের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, এটাও যে ভাষা, আর অনধিক 10 বছর কি একরকম মনে হয় না? এই যে দেখেন 10 বছর পর্যন্ত, আরেকটা কি অনধিক 10 বছর। এখন এটা আপনারে ইন্ডা দুইটাই কিন্তু 10 বছর পর্যন্ত যা, অনধিক 10 বছরও তাই। আলামিন সাহেব 10 বছর পর্যন্ত যা, আবার অনধিক 10 বছরও কি তাই। এখন ওই জায়গায় বলছে যে যাবজ্জীবন বা 10 বছর হইলে 3 বছর নাকি, আর নিচেই বলছে যে অনধিক 10 বছর হইলে কত? 4/1। এখন আপনি বলতে পারেন যে 10 বছর পর্যন্ত আর অনধিক 10 বছর যদি একই হয়, তাহলে দুই জায়গা দুই রকমের সাজা কেন? এখন আমাদের দণ্ডবিধিতে আপনি লক্ষ্য রাখবেন যে যে জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড আছে সেই জায়গায় কত বছর আছে? 10 বছর। তাহলে এই অংশ দ্বারা দ্বিতীয়টা বলতে ওটাই বোঝানো হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যে 10 বছরটা থাকে সেটা। আর এছাড়া অন্যান্য যে সাজা যাবজ্জীবন ছাড়া, অন্যান্য সাজা 10-এর কম যে সাজা আছে, ধরেন চুরি, তারপরে হালকা আঘাত, তারপরে বাসগৃহে চুরি, ক্ষতি, এইগুলা হলো অনধিক কত? 10 বছর কারাদণ্ডনীয় অপরাধ। তো এইগুলার ক্ষেত্রে কত? 4/1 ভাগ।
তাহলে আমার, আচ্ছা, তাহলে শুনেন, আপাতত যেটা মনে রাখবেন, আহ মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা কত? 7। যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইলে কত? 3 বছর। আর অনধিক 10 বছর পর্যন্ত হইলে কত? 4 ভাগ। সবকিছুই বলেছে কত দ্বারাই? 201। 201 বলেছে সাক্ষ্য বিনষ্ট করা। কি বিনষ্ট করা? সাক্ষ্য বিনষ্ট করা। 202 ধারাটা লেখেন। তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি, তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য প্রদান না করলে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি তথ্য প্রদান না করলে 6 মাস। মানে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিছু কিছু বিধান আছে। ওই যে আপনার সামনে কিছু অপরাধ ঘটলে ফৌজদারি কার্যবিধি 44 ধারায় বলছে যে আপনি নিকটস্থ থানা বা ম্যাজিস্ট্রেটের তথ্য দিতে কি বাধ্য। যেরকম খুন ঘটছে বা ডাকাতির কোনো কথা হচ্ছে, এই ধরনের তথ্য আপনি দিতে বাধ্য। বাট আপনি যদি না দেন তাহলে আপনি দণ্ডিত হবেন দণ্ডবিধির কত ধারায়? 202 ধারায়। এবং সাজা হলো 6 মাস, যে কোনো বর্ণনা। যেহেতু আমি 6 মাস বলছি আর সশ্রম বিনাশ্রম কিছু বলি নাই, তাহলে এটা ধরে নিবেন কি যে কোনো বর্ণনা। 203 ধারাটা একটু লেখেন। 203 ধারা, অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য। অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান। অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান। হাইপেন দিয়ে লেখেন 2 বছর কারাদণ্ড। অপরাধ ঘটছে একটা, আপনি গিয়ে বলছেন আর একটা। তো অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে সাজা কততে? 203। যারা মনে মনে ভাবতেছেন যে এত ধারা কিভাবে মনে রাখবো, মনে রাখার দায়িত্ব আল্লাহর উপর দেন। আপনার দায়িত্ব হচ্ছে পড়ে যাওয়া। ঠিক আছে? পড়ে যাওয়া, পরীক্ষার হলে দেখবেন যে সামনে আসলে পেরে যাচ্ছে। আর এতকাল পর্যন্ত 25 তারিখের আগ পর্যন্ত আমরা প্রচুর পরীক্ষা দিব। এই পরীক্ষা দিতে দিতেও আপনি আশা করি অভ্যস্ত হয়ে যাবেন। কিন্তু আপনার দায়িত্ব হলো পড়ে যাওয়া, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলা। এখন শুধু প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলেই হবে না, সাথে অন্যান্য পড়াও করা লাগে। তো আপনাদের তো আমি বেশি দায়িত্ব দেই নাই। ফৌজদারি শেষ হয়েছে, ফৌজদারি পড়েন, দণ্ডবিধিটা ভালোভাবে পড়েন। তো তাহলে আমার মনে রাখতে হবে যে তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি তথ্য প্রদান না করে 202-এ সাজা কত? 6 মাস। আর 203 ধারায় বলেছে যে অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য কত বছর? 2 বছর কারাদণ্ড। ধন্যবাদ। আমরা চলে আসি 209 ধারা। অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন, ডিসঅনেস্টলি মেকিং ফলস ক্লেম ইন কোর্ট। এটা স্পেসিফিক ভাবে বলাই আছে কোর্টে। মিথ্যা দাবিটা আপনি করেছেন কোথায়? কোর্টে। এটা মিথ্যা সাক্ষ্য দান না। এটা যখন আমরা জানি মামলা করা যায় কয় ভাবে? 2 ভাবে। একটা হলো থানায়, আর একটা কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। 200 ধারায় জবানবন্দি দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে এই দাবিটা হলো মিথ্যা, অসাধু ভাবে যৌতুক তার কাছে চাই নাই, শুধু শুধু স্বামীরে ফাঁসানোর জন্য সে এই মামলা করতে আসছে, তখন ম্যাজিস্ট্রেট উল্টা তার বিরুদ্ধে মামলা করতে পারে কত ধারায়? 209 ধারায়। এই যে দেখেন, দণ্ডবিধির 209 ধারা অনুসারে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার জন্য কোনো ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস যা কত 2 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। 209 মনে রাখবেন, অসাধুভাবে আদালতে কি দাবি উত্থাপন? মিথ্যা দাবি উত্থাপন। সাজা কত? 2 বছর এবং অর্থদণ্ড। আচ্ছা,
211টা আমরা দেখবো। আপনারা অনেকে 209-এর সাথে 211টা এক করে ফেলেন। 211 হলো অলরেডি মিথ্যা মামলা হয়ে গেছে এবং চার্জ গঠন করে বিচারে এসে প্রমাণিত হয়েছে যে মামলাটা যে করছে মামলাটা হলো কি মামলা? মিথ্যা মামলা। অপরাধের মিথ্যা অভিযোগ, ফলস চার্জ অফ অফেন্স, ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগ দায়ের দণ্ডবিধির 211 ধারার শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে নিম্নলিখিতভাবে শাস্তি নির্ধারিত হতে পারে: ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম দায়ের বা মিথ্যা চার্জ দায়ের করার শাস্তি হতে পারে যে কোনো বর্ণনার বলতেন 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। একটু আমি বুঝাই, শুনেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন যখন কোনো মামলা করা হয়, মামলাটা তো নারী শিশুর মামলা, তো নারী শিশুই বাদী হয়ে করে। তো ওই জায়গায় ধর্ষণের মামলা আছে, অপহরণের মামলা আছে, যৌতুকের মামলা আছে, প্রথমে তো করে, কিন্তু পরবর্তীতে যদি বোঝা যায় যে এই মামলাটা সে করছে হলো মিথ্যা, এই মামলাটা কি মিথ্যা, প্রকৃতপক্ষে ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই, প্রকৃতপক্ষে যৌতুকের কোনো ঘটনা ঘটে নাই, তখন ট্রাইব্যুনাল আবার ওই মহিলার বিরুদ্ধে মামলা করে 17 ধারায়। কত ধারায় বলেন? ওই আইনের 17 ধারায়। ওই মামলাটা ট্রাইব্যুনালকেই করতে হবে, অন্য কেউ করলে হবে না। এবং ওই 17 ধারায় সাজা হলো 7 বছর। কয় বছর? 7 বছর। ঠিক একই ভাবে ফৌজদারি মামলা করার পরে যদি বোঝা যায়, ওই যে আমরা 250 ধারায় ফৌজদারিতে পড়ছি না, যে খালাস দিছে, অব্যাহতি দিছে, বাদীরে নালিশকারীরে ক্ষতিপূরণ দিছে 1000 টাকা, ক্ষতিপূরণে 1000 টাকা প্রদানের পাশাপাশি আদালত তার বিরুদ্ধে 211 ধারার মামলাও করতে পারে। কারণ সে এই মামলাটা কি মামলা করছে? মিথ্যা মামলা। বাদীরে শুধু শুধু হয়রানি করছে, বা বাদীর সরি আসামিরে শুধু শুধু কি করছে? হয়রানি করছে এবং আসামির বিরুদ্ধে মামলাটা করছে। তাইলে এই 211 ধারার মামলা একটু লিখে রাখেন, 211 ধারার মামলা করবে স্বয়ং আদালত। কে? 211 ধারার মামলা আমি আপনি গিয়ে করলে হবে না। 211 ধারার মামলাকে বাদী হতে হবে কার? আদালত। এই কথাই বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। জানার কোনো নাই শেষ। হ্যাঁ। হম। তাহলে 211 ধারার মামলা কে করবে? স্বয়ং আদালত। ক্ষতি সাধনের কি সাধারণত করে না? না করলে আপনি দরখাস্ত দিবেন কত ধারায় বলেন? আইনজীবী হিসেবে তো আপনার জানা লাগবে, আদালত তো সবটা করবে না। আমরা তো আইনজীবী হিসেবে জানি খালি জামিন চাবো, জামিন শেষ। দেখেন তো, ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম দায়ের বা মিথ্যা চার্জ বা দায়ের করার শাস্তি হইতে পারে যে কোনো বর্ণনার কত? 2 বছর। আর নিচেরটা দেখেন, যদি এমন ফৌজদারি কার্যক্রম আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর বা তার ততোধিক কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের মিথ্যা চার্জের উপর ভিত্তি করে দায়ের করা হয়, তাহলে অভিযোগকারী যে কোনো বর্ণনার কত বছর? 7 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এখানে এটা আমরা বলতে পারি যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছর বা 7-এর অধিক কারাদণ্ডযোগ্য যদি মিথ্যা মামলা করা হয়, তাহলে বাদীর বিরুদ্ধে যে মামলাটা হবে, বাদীর সাজা হতে পারে কত? 7 বছর। আর 7 বছরের নিচে কোনো অপরাধের মিথ্যা মামলা যদি করা হয়, সেক্ষেত্রে বাদীর সাজা হবে কত? 2 বছর। ধরেন কেউ চুরির মিথ্যা, রুবেল, কেউ চুরির মিথ্যা মামলা করলো যে তার গরুর পাল থেকে 5টা গরু চুরি হয়ে গেছে, বাট পরে প্রকৃতপক্ষে জানা গেল যে তার কোনো গরুই চুরি হয় নাই। তাহলে তার বিরুদ্ধে 211 ধারার মামলা যদি আদালত করে, তার কতদিন সাজা হইতে পারে বলেন? কেন 2 বছর? ব্যাখ্যা দেন। কারণ চুরির সাজা তো আপনার 7 বছরের কম, 7 বছর বা 7 বছরের কম। জি। ঘরে চুরি হইলে আবার 7 বছর পর্যন্ত হতে পারে। জি। উদাহরণ দেখেন, যে মিথ্যা এজাহার অভিযোগ দায়ের এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমরা কি কি পড়লাম দেখেন। 201 সাক্ষ্য বিনষ্ট করছে, 202 তথ্য প্রদানে বাধ্য হয়ে তথ্য দেয় নাই, 203-এ কি দিছে? ভুল তথ্য, অপরাধ সম্পর্কে ভুল তথ্য দিছে। এরপরে আমরা পড়ছি 200 কত? 9। 209 হচ্ছে অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি করেছেন। আর 211 হলো মিথ্যা মামলা সাজা দেয়।
মিথ্যা মামলা, যে মিথ্যা চার্জ গঠন বা মিথ্যা মামলা সাজা, ওই জায়গায় সাজা আছে কয় প্রকার? দুই প্রকার, একটা হলো 2 বছর আর একটা কত? 7 বছর। হ্যাঁ, দেখেন বিগত বছরের প্রশ্ন, দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি, অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি কত ধারা? 209। আচ্ছা, কামরুজ্জামান সাহেব বলেছেন স্যার 209 211-এর পার্থক্যটা। 209 হলো আপনি মাত্রই, আমরা যখন ফাইলিং এ গিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না লিখে কেউ মামলা ফাইলিং করলো, তো মানে জবানবন্দি দিল, এখন ম্যাজিস্ট্রেট মহোদয়ের যদি মনে হয় যে এই মামলার কোনো সত্যতা নাই, তিনি তো আর্জিত, তার মামলা তো খারিজ করবে 203 ধারায়, সেই সাথে সাথে তার বিরুদ্ধে 209 ধারায়ও পদক্ষেপ নিতে পারে, কারণ সে আদালতে অসাধুভাবে কি নিছে? মিথ্যা দাবি করেছে। আর 211 হলো আপনার মামলা অলরেডি কি হয়ে গেছে, তারপরে হলো 211 শেষে গিয়ে প্রমাণিত হয়েছে যে এই মামলাটা হলো কি মিথ্যা। তো সেই ক্ষেত্রে আপনি আদালতে আবেদন করবেন, আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, অথবা আদালতে আবেদন করবেন যে ওনার যেহেতু আমি খালাস পাইছি, তার মানে মামলাটা হচ্ছে কি মিথ্যা, আপনি ইনফরমেন্ট বা নালিশকারীর বিরুদ্ধে 211 ধারায় মামলা রুজু করেন। এই দরখাস্তটা আবার দিব কত ধারায়? 476 ধারায়। 250-এ তো জাস্ট ক্ষতিপূরণ, কোনো মামলা টামলা হচ্ছে না, মিথ্যা তুচ্ছ হইছে, তারে বললাম যে তুমি এত টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। জি, 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 জি। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, 3 নাম্বার, কোন ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে ফৌজদারি মামলা দায়ের করলে, দায়ের হয়ে গেছে, তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় আছে? 211। 2 নাম্বারটা দেখেন, কোন ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কোন ধারায় আছে? 211। একটু বিরতি, তারপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। ধারা 212 থেকে 216 ক, অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি, অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি। আগে 201-এ পড়ছে আমরা সাক্ষ্য বিনষ্ট, আজকে হচ্ছে অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি, হারবোরিং অ্যান্ড স্ক্রিনিং অফেন্ডার। দণ্ডবিধির 212 থেকে 216 ক ধারায় অপরাধীকে আশ্রয় এবং লুকিয়ে রাখার শাস্তি বিধান করা হয়েছে। তো এই জায়গায় দেখেন 3টা টিক চিহ্ন আছে, এই 3টা টিক চিহ্ন হলো 212 ধারা। কত ধারা? 212 ধারা। দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, সে 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। মানে একজন ব্যক্তি হত্যা করে এসেছে, হত্যাকারীকে আমরা বাংলা সিনেমায় চলে যাই যে দৌড়াতে দৌড়াইতে পুলিশ তারে তাড়া করতেছে, হঠাৎ করে একজনের বাসায় আশ্রয় নেয়, সেই বাসায় ঢুকে পুলিশ আর খুঁজে পায় না। তাহলে এই যে যে আশ্রয় দিল, তো যে আশ্রয় দিল তার অপরাধ হতে পারে কত, সে দণ্ডিত হতে পারে কত বছর পর্যন্ত? 5 বছর। বাট একটা জিনিস এখানে দেখেন, 201 আর 212 শাস্তির একটা মিল আছে, শুধু প্রথমটা ছাড়া। 201-এ ছিল এই জায়গা মৃত্যুদণ্ড, যদি সাক্ষ্য বিনষ্ট করা হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধে, তাহলে সাজা ছিল 7 বছর। আর এই জায়গা হচ্ছে আপনার মৃত্যুদণ্ডের দণ্ডনীয় কোন অপরাধের আসামির যদি কি দেয়? আশ্রয় দেয়, তাহলে সাজা কত বলেন? 5 বছর। আর বাকিগুলো একই। দেখেন, যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, বল দিবেন সে 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। একদল ডাকাত দল যাচ্ছে, ডাকাত দল যদি এখন বিথিকার বাসায় আশ্রয় নেয়, বিথিকা আশ্রয় দিচ্ছে, তাহলে বিথিকার সাজা হবে কত বলেন? 3 বছর, কারণ ডাকাতের সাজা, ডাকাতির সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সেটা থাক। তারপরে দেখেন 212। আচ্ছা, আগে শেষ করি, তারপরে আপনার প্রশ্ন মনে রাখেন। আসেন, যদি অপরাধটি 1 বছর শাস্তিযোগ্য হয় এবং 10 বছর পর্যন্ত না, মানে আমি বলা যেতে পারি 1 থেকে কত 10, সেই ক্ষেত্রে
কোনো অপরাধের আসামিকে শাস্তি হতে বাঁচানোর জন্য আশ্রয় দেয়, সেক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ কারাদণ্ডের কত, 4/1। তাহলে ওই জায়গায় 201-এও ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে 7 বছর, আর 212-তে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের আসামিরা যদি আশ্রয় দেয় 5 বছর। 201-এ ছিল যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করলে সাজা 3 বছর। আর এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের আসামিরা যদি আশ্রয় দেয় সাজা কত, 3 বছর। ওই জায়গায় ছিল অনধিক 10 বছর পর্যন্ত কোন সাক্ষ্য বিনষ্ট করলে সাজা কত, 4/1। এই জায়গায় ওই 1 বছর বা 10 বছর পর্যন্ত যদি বলি, মানে অনধিক 10 পর্যন্ত আসামিরা যদি লুকায় রাখে সাজা কত, 4/1। এখন একটু জেনে রাখা ভালোতে আসি, দেখেন জেনে রাখা ভালো যে দণ্ডবিধি 212 ধারায় অপরাধীকে আশ্রয় দানের জন্য হারবোরিং অফেন্ডার বা অপরাধীকে লুকিয়ে রাখার জন্য শাস্তির বিধান করা হয়েছে। কিন্তু অপরাধীকে গোল দিবেন তার স্বামী বা স্ত্রী আশ্রয় দিলে স্বামী বা স্ত্রী 212 ধারায় দণ্ডিত হবে না। অর্থাৎ 212 ধারায় স্বামী বা স্ত্রীর জন্য প্রযোজ্য হবে না। এই স্বামী অপরাধ করে যদি স্ত্রীর কাছে আশ্রয় নাই, তাহলে স্ত্রী এই 212 ধারায় দণ্ডিত হবে না। আবার স্ত্রী অপরাধ করে যদি স্বামীর কাছে আশ্রয় নেয়, তাহলে স্বামীও এই ধারায় দণ্ডিত হবে না। এ হলো কাহিনী। এখন আলামিন সাহেব যেন কি প্রশ্ন করতে চাইছিলেন, করেন। আমি প্রশ্ন করতে চেয়েছিলাম যে ধরেন একটা লোক প্রথমত হচ্ছে আশ্রয় নিল 212 ধারা অনুযায়ী আশ্রয় নিল, পরবর্তীতে যার কাছে আশ্রয় নিল সে আবার কি করলো যে তাকে বাঁচানোর জন্য যে সাক্ষ্য ছিল ওইটা সে বিনষ্ট করে ফেললো। তো হ্যাঁ, এক্ষেত্রে কি স্যার 212 এবং 201 দুইটা একসাথে একত্রে চার্জ গঠন হ্যাঁ করা যাবে? অবশ্যই পারে, পারবে না কেন? যদি সে আশ্রয়ও দিছে, গরু সহ চোররে আশ্রয় দিছে, আবার আবার গরুর চোররে আশ্রয় দিছে আর গরুরে জোকায় রাখছে, তাহলে তো অবশ্যই 212-র সাথে 201। আচ্ছা, সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন এই তানভীর, মাথায় কি ঢোকে নাকি ঢুকতেছে না, কোনটা ঢোকে না বলেন, কি ঢোকে নাই? আচ্ছা তানভীর একটু বলেন তো দেখি, তানভীরের কাছে জিজ্ঞাসা করি 201-এর সাথে 212-র পার্থক্য কি? 201-এ 212-তে তো হচ্ছে বইটই দেখবেন না, 201-এর সাথে 212-র পার্থক্য কি এটা বলেন। 212-তে তো হচ্ছে স্বামী মানে আহ, দেখেন না, দেখেন না, মনে করেন, মনে করেন। না, 201-এ হচ্ছে আপনার স্বামী এবং স্ত্রী যদি একজন আরেকজনের কাছে লুকায় তাহলে ওইটা আহ, ওইটা ওইটা হবে না আর কি। আর আর 212-তে হচ্ছে যদি কেউ হচ্ছে ওই যে বাংলা সিনেমার যে উদাহরণটা দিলেন যে পুলিশে ধাওয়া দিল, সে যা একটা ঘরে লুকাইলো, তো তার হচ্ছে ওইটা অপরাধ একটু হবে। একটু মাইক্রোফোনটা পিছনে দেন, শাকিল একটু দেন, শাকিল জোরে বলবেন, শাকিল বলেন 201-এর সাথে 212-র পার্থক্য কি? এই কথা কম। 201-এ বলতেছিল শাকিল, 201-এর সাথে 212-র কি পার্থক্য আছে? 201-এ বলছিল মিথ্যা সাক্ষ্য বিনষ্ট করা, আর 212-তে বলতেছিল সাক্ষ্য গোপন করা বা আশ্রয় দেওয়া। অপরাধীরে আশ্রয় দেওয়া। আশ্রয় দেওয়া, 212 হলো অপরাধীরে আশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া, আর 201 হলো কি করা, বিনষ্ট করে সাক্ষ্য সাক্ষ্য বিনষ্ট। বিনষ্ট হইতে পারে, যেন খুন করে লাশ গুম করে ফেলছে, হ্যাঁ, এটা সাক্ষ্য বিনষ্ট। আর খুনিরা যদি আশ্রয় দেয়, আশ্রয় দেয়, এটা ছিল 212-তে। আচ্ছা ধন্যবাদ। কথা বলেন না, হ্যাঁ হাবিব সাহেব বলেন। তো স্যার 201-এর যে বিষয়টা বলছে এটা অপরাধের ক্ষেত্রে বলছে। আহ আপনার কোনো সাক্ষ্য বিনষ্ট করা এই বিষয়টা। আচ্ছা আমি একটা মানে একটা কন্ডিশন আর কি, মানে একটা উদাহরণ দিই। এই উদাহরণটা এরকম যে একজন মহিলাকে একজন ব্যক্তি ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণের চেষ্টা করতেছিল। তো সে আত্মরক্ষার জন্য ওই পুরুষটাকে হত্যা করে ফেলছে, চেষ্টা করতে করতে হত্যা করে ফেলছে। এখন সে ওই লাশটাও গুম করে ফেলছে। এটা কি 201-এর মধ্যে পড়বে?
যদি সেটা অপরাধ নাই হয় তাহলে তো জি। লাশ গুম করাও অপরাধ হবে না। যদি সে প্রমাণ করতে পারে যে আমি আহ কিসের উদ্দেশ্যে করছি, মানে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে কাজটা করছি। করছি। জি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো এখন আবার কথা আছে যে তুমি বাঁচানোর উদ্দেশ্যেই করলা, কিন্তু লাশ গুম করার কি দরকার ছিল? এতে মামলা কোর্ট কাছারির ঝুট ঝামেলা থেকে বাঁচার জন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সামাজিক সম্মানহানির জন্য, সম্মানহানি থেকে বাঁচার জন্য করছি। তো সেক্ষেত্রে ওই যে উনি যদি ওটা প্রমাণ করতে পারে যে মেইন বিষয়টা যে ধর্ষণের নিমিত্তেই কাজটা করছে, এবং সে যদি জেনারেল এক্সেপশন প্রমাণ করতে পারে তাহলে অব্যাহতি পেতে পারে। বুঝতে দিন পারছো? শেষে এক্ষেত্রে তো আরো- মানে হ্যাঁ, বলেন। 96 এর কন্ডিশন প্রমাণ করতে পারলেই 201 থেকে সে রিলিজ পাবে। জি, 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 জি। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা পড়াই ফিরি, দেখেন সেলফ প্র্যাকটিসে আসি। সেলফ প্র্যাকটিস দেখেন। আহ এ জানে যে, আরিফ জানে যে পৃথিকা জামানকে হত্যা করেছে। আরিফ বিথিকাকে শাস্তি হতে বাঁচাতে মৃত লাশটি গুম করতে বিথিকাকে সহায়তা করেছে। আরিফের শাস্তি কি হতে পারে বলেন? ওই লাশ তো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, খুনের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের সাক্ষ্য বিনষ্ট করছে। তাহলে এই জায়গায় তার সাজা কত? 7 বছর পর্যন্ত হতে পারে। ঠিক আছে। তো এরপরে 3 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। এটা আমরা ওই ভিতরে পড়ি নাই, বাট এটা আমাদের জানতে হবে যে সাক্ষ্য প্রমাণ হিসেবে যাতে কোনো নথিপত্র হাজির করা না হতে পারে, একটু আন্ডারলাইন করেন। সাক্ষ্য প্রমাণ হিসেবে যাতে কোনো নথিপত্র হাজির না করা হতে পারে সেই উদ্দেশ্যে তা বিনষ্ট করার শাস্তি। এটা বলছে যে আপনি নথিপত্র বিনষ্ট করছেন, যে সাক্ষ্য যাতে সাক্ষ্য হিসেবে ওই জিনিসগুলো যাতে কি আনা যায়, আনা না যায়, তাহলে যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়। আপনি কোন নথিপত্র নষ্ট করে ফেলছেন যে সাক্ষ্য হিসেবে যাতে এটা আদালতে উপস্থাপন করা না যায়, তাহলে সাজা হবে 204 ধারায় কত বছর? 2 বছর। 204 ধারায় কত বছর? 2 বছর। একটা জিনিস মনে রাখেন, শুনেন। আপনারা যারা বলেন যে স্যার এত ধারা 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 মনে রাখতে পারি না, ধারা মনে না রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু যতদূর পর্যন্ত মনে রাখতে পারেন সেই চেষ্টাটুকু তো করেন। ধরেন ধারা থেকে আমি যদি বলি 100টা প্রশ্নের মধ্যে হুবহু ধারা থেকে 10-15টার বেশি জীবনেও আসে নাই, আসবেও না। মানে ধারা ওয়াইজ তমুক ধারায় কি আছে, তমুক ধারায় কি আছে, দেখবেন যে 15টা 15টা, হাইয়েস্ট আমি ধরলাম 20টা, 20টার বেশি জীবনও আসবে না। তাহলে 80টা প্রশ্ন তো আপনার কি ছাড়া আছে? ধারা ছাড়া আছে। তাহলে ধারার এত ভয় কেন পান? ধারা তো আপনার, আপনি তো ন্যূনতম চেষ্টাটা আমার থাকতে হবে যে যতটুকু আমি পারি, কিন্তু চেষ্টা ছাড়িয়েই যদি আগে থেকে ভয় পান তাহলে তো হবে না। হ্যাঁ। আর ওই 20টার ভিতরে 10টা আপনি এমনি জীবনে যদি নাও পড়েন, ওই ক্লাস টেস্টের কথা মনে উঠবে যে এই কথা মনে পড়বে ইনশাল্লাহ। দেখেন, তাহলে সাক্ষ্য প্রমাণ হিসেবে যাতে কোনো নথিপত্র হাজির না করা হতে পারে সেই উদ্দেশ্যে তা বিনষ্ট করার শাস্তি যে কোনো বর্ণনার 2 বছর কারাদণ্ড, জরিমানা বা উভয়। বুঝছেন? আচ্ছা, 7 নাম্বার প্রশ্নটা দেখেন, গুরুত্বপূর্ণ। এ জানতো যে তার স্বামী খুন করেছে। এ তার স্বামীকে শাস্তি হতে বাঁচানোর জন্য লুকিয়ে রাখে। এই ক্ষেত্রে এ দণ্ডিত হতে পারে কিসের জন্য বলেন? এ কোনো অপরাধী করে নাই, কারণ ওই আসামিরে লুকায় রাখলে স্বামী বা স্ত্রী দণ্ডিত হবে না। দরকার নাই, যাও এখন আর বলতেছি না, পুরাতন কথার খোঁচাই উঠাবেন না। দেখেন 8 নাম্বার দেখেন, 8, দণ্ডবিধির 212 ধারার বিধান প্রযোজ্য হবে না বা অপরাধীকে আশ্রয় দানের জন্য নিম্নলিখিত কোন ব্যক্তি দণ্ডিত হবে না? 212 থেকে স্বামী বা স্ত্রী। বলেন তো 201 স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিনা? সাক্ষ্য বিনষ্ট করার ক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রী প্রযোজ্য না। এ জায়গায় 216 ক ধারাটা একটু লিখে রাখেন, আপনাদের নতুন বইতে আছে, পুরাতন বইতে নাই, একটু লেখেন। 216 ক, দস্যুদের বা ডাকাতদের আশ্রয়দানের সাজা। দস্যুদের বা ডাকাতদের আশ্রয়দানের সাজা।
7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। ব্র্যাকেটে লেখেন, দস্যুতা বা ডাকাতি বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন। দস্যুতা বা ডাকাতি বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন। দস্যুতা বা ডাকাতি বাংলাদেশের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন। লিখছেন? এখন বলেন তো যে ওই যে যে দস্যুতা বা ডাকাতকে যে আশ্রয় দিছে, এই জায়গায় সাজা কি 212তে হবে নাকি 216 কতে হবে বলেন? 212তে যদি আপনি মামলা করেন তাহলে সাজা তো কম হবে, আর 216 কতে কি সাজা বেশি। এখন আজ যে মামলা করবেন সাজা কম চান না বেশি চান, এটা তার ব্যাপার। বুঝতে পারছেন? তবে নর্মালি যখন মানে যখন কোনো ধারা যুক্ত করা হয়, নতুন ধারা অ্যামেন্ডমেন্ট করে, সাধারণত ওই ধারাটা যুক্ত করতেই তো যাতে ওই ধারায় মামলাটা হয়। তাহলে কত হবে? 216 ক। ধন্যবাদ। এখন আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিব, একটু প্রিন্ট করে নিই। একটা এডিশনাল পেজ আছে আপনাদের দেওয়া হয়েছে, এটা আমরা একটু পড়বো। দেখেন, প্রথমে নতুন যে আসছেন, এই মহুয়া আপনি পাইছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন 219 ধারাটা দেখেন। ধারা 219, যদিও এখানে টাইটেল বলছে ভুয়া চার্জশিট, বাট অ্যাকচুয়ালি টাইটেল ভুয়া চার্জশিট না। যদি কোনো সরকারি কর্মচারী বিচারিক কার্যধারার যে কোনো পর্যায়ে দুর্নীতিগ্রস্ত বা বিদ্বেষমূলক ভাবে আইন বিরুদ্ধ ভাবে কোনো আন্ডারলাইন করেন রিপোর্ট দেয়, আদেশ দেয়, রায় দেয়, তবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ ধরেন একজন বিচারক দুর্নীতিগ্রস্ত হয়ে রায় দিছে, একজন পুলিশ কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হয়ে চার্জশিট দিছে, তো তখন তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 219 ধারা। এবং এই জায়গায় মোট কয়েকটা বিষয় বলছে দেখেন। যদি কোনো সরকারি ওই আপনার বিচারিক সরকারি কর্মচারী বিচারিক কার্যধারা যে কোনো পর্যায়ে দুর্নীতিগ্রস্ত বা বিদ্বেষমূলক ভাবে আইন বিরুদ্ধ ভাবে কোনো রিপোর্ট, আদেশ বা কি রায়, কি কি রিপোর্ট, আদেশ বা রায় প্রণয়ন করে, তবে সাজা কত? 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। কত ধারা? 219 ধারা। 219 ধারা, জি। হম। ধারা 228 দেখেন। 228 আহ আদালত অবমাননা বলা যেতে পারে যে বিচার চলাকালে বিচারককে বাধা দিলে বা অপমান করলে শাস্তি কত মাস? 6 মাস পর্যন্ত বিনাশ্রম বা 1000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। দেখেন ফৌজদারি কার্যবিধি 480 ধারা। ফৌজদারি কার্যবিধির কত ধারা? 480 ধারা। এবং ওই জায়গায় সাজা আছে মাত্র 200 টাকা জরিমানা। 200 টাকা জরিমানা। আদালত অবমাননা আমাদের দণ্ডবিধিতে আছে 228 ধারায়। বিচার চলাকালে বিচারককে বাধা দিলে বা অপমান করলে শাস্তি কত? 6 মাস পর্যন্ত বিনাশ্রম বা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর ফৌজদারি কার্যবিধির কত ধারা? 480 ধারা। ওই জায়গা আছে শুধু কত টাকা? 200 টাকা, জি। এরপরে আমরা চলে আসি অধ্যায় 12, মুদ্রা বিষয়ক অপরাধ। মুদ্রা, অফেন্সেস রিলেটিং টু কয়েন্স অ্যান্ড গভর্নমেন্ট স্ট্যাম্পস। এখান থেকে আমাদের সুনির্দিষ্টভাবে প্রশ্ন আসতে পারে যে মুদ্রা বিষয়ক অপরাধ আলোচনা করেছে দণ্ডবিধির কত অধ্যায়ে? 12তম অধ্যায়ে। এবং সর্বপ্রথম আমরা যে ধারাটা দেখব সেটা হলো 230 ধারা। দেখেন 230 ধারায় বলেছে মুদ্রার সংজ্ঞা। এই মুদ্রার সংজ্ঞা এখানে বলছে মেডেল, স্ট্যাম্পবিহীন, তাম্রপিণ্ড, কড়ি, এগুলা অ্যাকচুয়ালি মুদ্রা হিসেবে গণ্য হবে। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে
দণ্ডবিধি অনুসারে নিম্নের কোনটি মুদ্রা বা নিম্নের কোনটি মুদ্রা নয়? তো মেডেল, স্ট্যাম্পবিহীন, তাম্রপিণ্ড, কড়ি এগুলা কিন্তু মুদ্রা হিসেবে গণ্য হবে না। তবে আন্ডারলাইন কেন, অঙ্কিত মুদ্রা, অঙ্কিত মুদ্রা বুঝেন, আপনাদের পকেটে এই মুহূর্তে যা আছে এগুলা কি অঙ্কিত মুদ্রা। আর একটা হচ্ছে ফারুকাবাদ মুদ্রা, এইগুলা মুদ্রা হিসেবে গণ্য হবে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে স্যার ফারুকাবাদ মুদ্রা কি? ফারুকাবাদ মুদ্রা হলো যে তৎকালীন ব্রিটিশ ভারতের এক প্রকার মুদ্রা ছিল, যার নাম হচ্ছে ফারুকাবাদ মুদ্রা। গুগলে গিয়ে সার্চ দিয়েন, তাহলে ফারুকাবাদ মুদ্রার চেহারা দেখতে পারবেন। তো আপাতত মনে রাখেন যে অঙ্কিত মুদ্রা, ফারুকাবাদ মুদ্রা, বাংলাদেশের যে আমাদের যে প্রচলিত দণ্ডবিধি আছে এখানে ফারুকাবাদ মুদ্রা কিন্তু মুদ্রা হিসেবে গণ্য হবে। তো যদি এইভাবে প্রশ্ন আসে যে নিম্নের কোনটি মুদ্রা হিসেবে গণ্য হবে, মেডেল, স্ট্যাম্পবিহীন, তাম্রপিণ্ড, কড়ি, ফারুকাবাদ মুদ্রা, কোনটা? ফারুকাবাদ। ফারুকাবাদ মুদ্রা যারা নতুন, আমার কাছে যারা একবার পড়ছেন তারা শুনছেন, বাট একেবারে নতুন শুনছেন কে কে বলেন তো এই শব্দটা, ফারুকাবাদ কথাটা? তানভীর শুনছেন আগে? আচ্ছা, যাক। স্যার আমি আজকে প্রথম শুনলাম। আচ্ছা ঠিক, কখনো আমিও শুনিনি স্যার। স্যার। আচ্ছা ধন্যবাদ। যাই হোক, তো আমরা এখন চলে আসবো মুদ্রা জালের শাস্তি। দেখেন মুদ্রা জালের শাস্তি, প্রথমত দেখেন 231 ধারা, 231 ধারায় বলছে মুদ্রা জাল, ওখানে শুধু মুদ্রা জাল শব্দটা আছে, কাউন্টারফেটিং কয়েন, ওখানে বলে নাই যে বাংলাদেশি কয়েন, বাংলাদেশি মুদ্রা ব্যতীত। তাহলে মুদ্রা জাল যদি বাংলাদেশি মুদ্রা ছাড়া আর যত প্রকার মুদ্রা আছে সব মুদ্রা জালের শাস্তি আছে কততে? 231 ধারায়। এবং এই জায়গায় সাজা দেখেন 7 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড। এখন আপনি আবার জিজ্ঞাসা করবেন যে 7 বছর সশ্রম নাকি বিনাশ্রম? যেহেতু সশ্রম বিনাশ্রম কিছু লেখি নেই, তার মানে কি যে কোনো বর্ণনা। ক্লিয়ার? আচ্ছা, 231-এর সাথে আমরা একটু মনে রাখি, তীর চিহ্ন দিয়ে চলে আসেন 232। 232 দেখেন, 232-এ বলছে বাংলাদেশের মুদ্রা জাল, মানে 232 ধারার টাইটেলেই আছে বাংলাদেশি মুদ্রা জাল। তাহলে বাংলাদেশি মুদ্রা জাল করলে সাদা বেশি, দেখেন যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে যদি আসে শুধু মুদ্রা জাল, কত ধারা? 231, কত বছর? 7 বছর। যদি আসে বাংলাদেশি মুদ্রা জাল, কত ধারা? 232, সাজা কত? যাবজ্জীবন, 10 বছর এবং সেই সাথে কি অর্থদণ্ড। বুঝতেন? 260 ধারাটা দেখি, 260, জাল জেনেও সরকারি স্ট্যাম্প ব্যবহার করা। আচ্ছা এটা পরে আসে, আগে 255টা দেখেন, 255, সরকারি স্ট্যাম্প জাল, যাবজ্জীবন, 10 বছর এবং সেই সাথে কি সরকারি স্ট্যাম্প, মানে আমরা যে স্ট্যাম্প গুলো ব্যবহার করি সবগুলাই তো সরকারি স্ট্যাম্প। বার কাউন্সিল পরীক্ষায় কি দেন? স্ট্যাম্প জমা দেন না, ওই যে এফিডেভিট করেন। তাহলে ওই স্ট্যাম্প যদি কেউ জাল করে তাহলে তার সাজা কত? যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে কি অর্থদণ্ড। কত দ্বারা? 255, 255। আর সরকারি স্ট্যাম্প জাল জেনেও যদি কেউ ব্যবহার করে তাহলে সাজা 260-এ কত বছর? 7 বছর, অর্থদণ্ড বা উভয়। তো এখানে আমরা আমার যে জিনিসগুলো মনে রাখতে হবে যে শুধু মুদ্রা জাল 231, 7 বছর, বাংলাদেশি মুদ্রা জাল 232, যাবজ্জীবন, 10 বছর, ঠিক আছে। সরকারি স্ট্যাম্প জাল 255, কত? যাবজ্জীবন, 10 বছর। জাল জেনেও ব্যবহার 200 কত? 60, কত বছর? 7 বছর। এই জায়গায় এই 60টা ধারা মনে রাখলেই হবে, আর মনে রাখার দরকার নাই। আমরা চলে আসি ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ মানে কত? 13তম অধ্যায়, বাটখারা ও মাপকাঠি সংক্রান্ত অপরাধ, অফেন্সেস রিলেটিং টু ওয়েটস এন্ড মেজার্স। অফেন্সেস রিলেটিং টু ওয়েটস এন্ড মেজার্স ধারা কত? ধারা 13 না, ধারা 264 থেকে 267, ধারা 264 থেকে 267। তো এই জায়গায় কি কি আছে সুনির্দিষ্ট ভাবে আমার মনে রাখার দরকার নাই, জাস্ট দেখেন যে এই অধ্যায়ের সকল অপরাধের শাস্তি 264 থেকে 267 হলো যে কোনো বর্ণনার 1 বছর, অর্থদণ্ড বা উভয়। তো ওজন বাটখারা রিলেটেড যাই আসুক না কেন সাজা কত? 1 বছর, অর্থদণ্ড বা উভয়। কত ধারা থেকে কত ধারা? 264 থেকে 267। স্পেসিফিক ওই 264, 65, 66-তে কি আছে আমার পড়ার দরকার
নাই, জাস্ট মনে রাখেন 264 থেকে 267, 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, দেখি রুবেল, রুবেল বলেন তো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বাটখারা মাপকাঠি এগুলা নিক্তি মিক্তি এগুলা আটক করতে পারে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির কত ধারায়? ওইদিকে আছে নাকি লেখা? বলেন না, আমি জিজ্ঞাসা করি। দেলোয়ার বলেন দি। 153 ধারায়, 153 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আপনার এই ওজন বাটখারা রিলেটেড যা যা আছে ভেজাল থাকলে উনি আটক করতে পারে, এবং আটক করার সাথে সাথে খবর দিবে কারে? নিকটস্থ ম্যাজিস্ট্রেটকে। চলেন আমরা চলে আসি চতুর্থতা সপ্তাহে। কি, চলেন আমরা ছেড়ে দেবো তাই? আচ্ছা, জনস্বাস্থ্য, নিরাপত্তা, সুবিধা, শোভনতা, নৈতিকতা সংক্রান্ত অপরাধ, অফেন্সেস এফেক্টিং দ্য পাবলিক হেলথ, সেফটি, কনভিনিয়েন্স, ডিসেন্সি এন্ড মোরালস, ধারা 268 থেকে কত? 294। প্রথমে আমরা চলে আসি পাবলিক নুইসেন্স এবং তার শাস্তি। আমি একটু বলে রাখি যে আমাদের দণ্ডবিধিতে পাবলিক নুইসেন্সের সংজ্ঞা দিছে 268 ধারায়, আর শাস্তি বলছে 290। এত দূরত্ব আর কারো নাই। নর্মালি যে জায়গায় সংজ্ঞা দিছে শাস্তি কাছাকাছি বলছে, কিন্তু এই জায়গায় সংজ্ঞা দিছে 268, কিন্তু শাস্তি কত হতে বলেন? 290। তো পাবলিক নুইসেন্স আসলে কাকে বলে আমরা জানার জন্য আমি তো বলবোই, তার আগে আপনাদের দু একজনের একটু কথা শুনি। কার কথা শোনা যায় দেখি? বিথিকাই বলেন, কাছাকাছি আছেন, ধরেন। পাবলিক নুইসেন্স কাকে বলে বলেন? আর বিরক্তকর, মানুষের বিরক্ত সৃষ্টি করা আর কি। কিরকম? মানে দেখা গেল কি আমি এখানে বই পড়তেছি, এখানে মাইক দিয়ে শব্দ করতেছে, গান বাজনা আছে, বিয়ে শাদী হচ্ছে, এরকমের কিছু আর কি। বিয়ে শাদী হওয়া যাবে না? হবে, কিন্তু একটা লিমিট আছে যে এই কয়েক ঘন্টা চালাইতে হবে। কয় সেই লিমিটটা কত? কারণ সারাদিন সারাক্ষণ এবং দিন রাত এবং এক সপ্তাহ এক মাস হ্যাঁ, এরকম। জি জি জি, ধন্যবাদ। এই তানভীর কি বলে? আরিফ সাহেব নাই, ওনার দায়িত্ব আপনার ভারপ্রাপ্ত নেন। আপনি কি বলেন? আরিফ ভাই থাকলে যেটা বলতো যে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন সাপ, সাপ পালার, যে একজন সাপ পালে তার সাপ গুলোকে সে হচ্ছে ঠিকভাবে রাখে না, রক্ষণাবেক্ষণ করতে পারে আরেকজনকে না, জি। বিরক্ত করে। আচ্ছা, ধন্যবাদ। যদি পাগলা কুকুর পালে, কিংবা ওই যে উল্টাপাল্টা গান চালায়, হিরো আলমের যে গানটা। হিরো আলমের গান চালাইছে, আচ্ছা। তো বিষয়টা হলো পাবলিক নিউসেন্স খুব সোজা, সেটা হলো যে আপনি এমন একটা কাজ করছেন যে কারণে আপনার আশেপাশের লোকজন কি হয়েছে? বিরক্ত হয়েছে। এটা হতে পারে ওই যে লাউড স্পিকারে গান, এটা হতে পারে আপনি কুকুর পালেন এবং আপনার কুকুরে প্রায় মানুষকে কামড় দেয়, এটা হতে পারে কারো মানুষের তো শখের তো কোনো শেষ নাই। ওই যে যে কথা বললাম, কেউ সাপের ফার্ম করছে, ফার্ম আছে কিন্তু সাপের ফার্ম আছে, সাপ সাপ পলায়ন মানে পালে আর কি। তো সাপ দেখাগুলো প্রায় এদিক সেদিক গিয়ে দু একজনের দংশন করে, এটা এক ধরনের পাবলিক নিউসেন্স। আপনি এই যে বিথিকা যে কথা বললো যে বিয়ের অনুষ্ঠানে বর্তমানে গান টান চালাই, ঠিক আছে, কিন্তু গান এমন ভাবে চালাইছে যে 3-4 দিন যাবত চলতেছে, এটা এক ধরনের কি পাবলিক নিউসেন্স। তারপরে প্রতিদিন সকালবেলা উঠে আপনি খুব জোরে জোরে পড়েন, আশেপাশের ফ্ল্যাটের লোকজন আপনার পড়ায় অতিষ্ঠ হয়ে যায়, তা বেসুরা গলায় গান গান, এটা এক ধরনের কি পাবলিক নিউসেন্স। তো যাই হোক, মোটামুটি আমাদের চারপাশের লোকজনদের যা দিয়েই বিরক্ত করে সেটাই কি পাবলিক নিউসেন্স। আচ্ছা, তো আমাদের দণ্ডবিধি দেখেন, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যা তার চারপাশে বসবাসকারী জনসাধারণের ক্ষতি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে, তাকে গণ উপদ্রব, আন্ডারলাইন করেন, গণ উপদ্রব বা কি বলে? পাবলিক নুইসেন্স বলে। দণ্ডবিধির 268 ধারায় পাবলিক নুইসেন্সের সংজ্ঞা প্রদান করা হলেও শাস্তি প্রদান করা হয়েছে কত ধারায়? 290 ধারায়। সো 290 ধারায় পাবলিক নুইসেন্সের শাস্তি হলো, শুধুমাত্র আন্ডারলাইন করবেন, অর্থদণ্ড, যার পরিমাণ কত?
শুধুমাত্র অর্থদণ্ড, যার পরিমাণ হচ্ছে 200 টাকা। এ জায়গায় এখন তো কোনো কারাদণ্ড নাই। তো দেখি আমি একটু জিজ্ঞাসা করি, বিমল সাহেব বলেন তো, এই 200 টাকা দেওয়ার সামর্থ্য যদি কারো না থাকে তাহলে কি কারাদণ্ড হতে পারে বলেন। আখিনুর, আপনি বলেন আখিনুর। তাক বাদ দেন, কেউ বলেন না, ওনার বলতে দেন। ওমর ফারুক। 67 ধারা 6 মাস কেন, ব্যাখ্যা দেন প্লিজ, এক্সপ্লেইন। আমরা জানি শুধু অর্থদণ্ড দিলে 67 ধারা, দণ্ডবিধি 67 ধারা অনুসারে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে কত, 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। তো যেহেতু এখানে শুধু 200 টাকা, তাহলে 200 টাকা না দিতে পারলে কারাদণ্ড হবে কত, 6 মাস হতে পারে সর্বোচ্চ, এবং এটা অবশ্যই কি হবে, বিনাশ্রম। বুঝতেন? এছাড়া ফৌজদারি কার্যবিধির 133 ধারায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে পাবলিক নিউসেন্স প্রতিকারের বিধান দেওয়া হয়েছে। লেখেন দেওয়ানি কার্যবিধির 91 ধারা। এই পাবলিক নিউসেন্স দেওয়ানি কার্যবিধির আছে 91 ধারায়, সিপিসি 91। পাবলিক নিউসেন্স দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে, 91। ফৌজদারিতে আছে, অধ্যায়টা হলো 132 ক থেকে 143, 132 ক থেকে 143, 132 ক থেকে 143 ফৌজদারির অধ্যায়টা। কি সলিমুল্লাহ, ফোন আসছে? আর দণ্ডবিধিতে সংজ্ঞা দিছে 268, শাস্তি দিছে কত, 290, 200। আচ্ছা, আমরা চলে আসি পরেরটায়। দেখেন, ফৌজদারি কার্যবিধি কত বললেন? ফৌজদারি কার্যবিধির 132 ক ধারা থেকে 143 ধারা, 132 ক থেকে 143 অধ্যায়টা হলো পাবলিক নিউসেন্সের। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, 290 হলো, 290 হলো যে আমাদের সাধারণত যে বিভিন্ন সময় দেখবেন যে হোটেলে রেড দিয়ে তরুণ তরুণীদের মানে পুলিশ নিয়ে আসছে ওই যে হোটেল থেকে, তো তাদের বিরুদ্ধে ওই মামলা হয় 290 ধারায় পাবলিক নিউসেন্সের। বুঝতে পারছেন? তো তাদের যদিও মাত্র 200 টাকা জরিমানা করে ছেড়ে দেয়, কিন্তু মান সম্মানের তো শেষ হয়ে যায়। ঠিক। দেখেন, তো যদিও আপনি এই 290 ধারা বা 268 ধারায় যদি খুঁজে ওই ধরনের কোনো ভাষা কিন্তু ওই জায়গা পাবেন না, বাট ওইটারে মানে পাবলিক নিউসেন্স হিসেবে গণ্য করা হয়। জি। তো অবহেলা জনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটালে ধারা 269, এটা একটু দেখেন। অবহেলা জনিত কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ, এটা আমাদের লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে জামান সাহেব একজন মুরগির ব্যবসায়ী, সে বার্ড ফ্লু আছে জেনেও মুরগি বিক্রি করতেছে, বা সে আশঙ্কা করতেছে বার্ড ফ্লু আছে, বাট সে ইচ্ছা করেই পদক্ষেপ না নিয়ে মুরগি বিক্রি কি করতেছে। তো এরকম যদি কেউ করে, অবহেলা করেও জীবন বিপন্ন, বার্ড ফ্লু ডেফিনেটলি একটা জীবন বিপন্নকারী রোগ, তাহলে ওই জামান সাহেব দণ্ডিত হবে কত ধারায়, 269 ধারায়। অথবা আপনার করোনা হয়েছে, করোনা হওয়ার পরেও আপনি মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছেন, যেখানে সেখানে হাসি দিচ্ছেন, ইচ্ছা করে দিচ্ছেন না, বাট আপনি মাস্ক আনতে কি ভুলে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনি দণ্ডিত হবেন দণ্ডবিধির কত ধারায়, 269 ধারায়। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে বা অবহেলা সহকারে এমন কোনো কাজ করে যার মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বা বিস্তার লাভের সম্ভাবনা আছে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত, 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অবহেলা থাকবে, আর জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটাবেন, সাজা কত, 6 মাস। 270 ধারাটা দেখেন, বিদ্বেষপূর্ণ কার্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ। বিদ্বেষ মানে কি, ইচ্ছা করে করছেন। আমার মনে আছে যে যখন ওই করোনার
শুরু হলো, তখন টিভিতে একদিন দেখতেছিলাম যে এক মহিলা, তার করোনা হয়েছে, করোনা হলে ইচ্ছা করে হাসি দিয়ে লিফটের যে বোতাম গুলো আছে ওই জায়গায় মাখাইছে, যে আমার তো হইছে হইছে, এই লিফটের বোতাম দ্বারা চাপ পেপা যা আসবে তাদেরও যাতে হয়। তাহলে তারা দণ্ডিত হবে কত দ্বারায় বলেন, মানে ওই মহিলা দণ্ডিত হবে কত দ্বারায়? 270 দ্বারায়, 270 দ্বারায়। বা আপনি জানেন যে আপনার যে মুরগিগুলা আছে এই মুরগিগুলা আপনি ইচ্ছা করে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি বিক্রি করতেছেন ইচ্ছা করেই, তার মানে এটা এই কাজটা আপনি করছেন কি বিদ্বেষ প্রসূত ভাবে, এবং দণ্ডিত হবে তাহলে কত দ্বারায়? 270 দ্বারায়। দেখেন, যদি কোনো ব্যক্তি বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে কোনো জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটায় বা বিস্তার লাভ করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত। তাহলে 69-এ হলো অবহেলা, আর 70-এ কি? বিদ্বেষ। এ হলো পার্থক্য। ঠিক আছে? জি, জি। আমরা চলে আসি কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করা। কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করা, আমরা অধিকাংশ মানুষ কোয়ারেন্টাইন শব্দটার সাথে পরিচিত করোনার সময়কালে, নাকি? তো কোয়ারেন্টাইন শব্দটা আমাদের দণ্ডবিধিতে সেই 1860 সাল থেকে আছে। তো কোয়ারেন্টাইন তো আমরা জানি যে একটা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সময় আপনার ওই জায়গায় আবদ্ধ থাকতে বলে। তো এর আগে তো জীবন বিপন্নকারী রোগ আমরা আমরা আমাদের বয়সে এসে পেলাম করোনা, কিন্তু এর আগে তো অনেক ছিল, কলেরা ছিল, তারপরে যে আপনার পক্স ছিল, আহ, আরো অনেক অনেক কিছু ছিল, প্লেগ ছিল, প্লেগ। তো যাই হোক, তো যক্ষ্মা ছিল, টিবি ছিল, বিসিডি ডিবিডি অন্যান্য যা যা আছে সব ছিল। দেখেন, তাহলে কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করা, ধারা কত? 271। সংক্রামক ব্যাধি বিস্তার রোধে সরকার কর্তৃক প্রদত্ত কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করলে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা কত? 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। কত ধারা? 271, 271। এখন শুনেন, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আজকের পড়ার। এখন যেটা পড়বো সেটা হলো রাজপথে বেপরোয়া ভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণ। অশ্বারোহণ বুঝেন তো? ঘোড়া চালানো। ঘোড়ার মাংস যদিও বাঙালি এখন খেয়ে ফেলতেছে সবাই, অবশ্য নিষেধাজ্ঞা দিছে আবার, ওই যে গাজীপুরে খাইতেছিল। দেখেন, না, শুনেন, তো তাহলে আহ আমি একটু বলি, শুনেন। সেটা হলো যে আহ বেপরোয়া ভাবে শুধু গাড়ি চালাইছে, ওই গাড়ি চালানোর ফলে কেউ আহত হতে পারতো বা নিহত হতে পারতো, কিন্তু কেউ আহত নিহত হয় নাই। এটা শাস্তিযোগ্য অপরাধ 279। কত? 3 বছর, আর অর্থদণ্ড 1 থেকে 5,000। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে নিহত করছে, কাউরে কি নিহত করছে, 304-এর খতে সাজা তবুও 3 বছর, কিন্তু এই জায়গায় অর্থদণ্ডের পরিমাণ আনলিমিটেড। বুঝেন কিনা? মানে বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কাউরে আহত নিহত করে নাই, সাজা 3 বছর, আর কাউরে নিহত করছে তবুও সাজা কত? 3 বছর। এখন আপনার কাছে মনে হইতে পারে ইনজাস্টিস, যে আহত নিহত করে নাই 3 বছর, আবার নিহত করছে 304-এর খতেও 3 বছর, কারাদণ্ড এক, বাট অর্থদণ্ডের একটা পার্থক্য আছে। 279-তে 1 থেকে 5, আর 304-এর খতে কত? অর্থদণ্ড নির্দিষ্ট নাই। আগে কথা শুনেন। আর আছে 338 ক। 338 ক, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে আহত করছে, গুরুতর আহত করছে বা আহত করছে, সেই ক্ষেত্রে সাজা মাত্র 2 বছর, কিন্তু অর্থদণ্ড মানে অনির্দিষ্ট। তাহলে আপনার মনে হইতে পারে যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে আহত করে নাই, 279-তে সাজা 3 বছর, আর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে আহত করছে, সাজা মাত্র কয় বছর? 2 বছর। 2 বছর হইলেও ওই জায়গায় অর্থদণ্ডের পরিমাণ বেশি। এ হলো কথা। তো বেপরোয়া ভাবে গাড়ি চালানো রিলেটেড বা অশ্বারোহণ রিলেটেড 3টা ধারা আছে। বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, কাউরে আহত নিহত করে নাই, 279, সাজা 3 বছর, আর অর্থদণ্ড 1 থেকে 5। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে নিহত করেছে, 304-এর খ, সাজা 3 বছর এবং অর্থদণ্ড। বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে গুরুতর আহত করেছে, 338 ক, সাজা 2 বছর এবং অর্থদণ্ড। একটু পড়ি, দেখেন।
রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালানো বা অশ্বারোহণ। যদি কোনো ব্যক্তি কোনো জনপথে এমন বেপরোয়াভাবে বা তাচ্ছিল্যের সাথে কোনো গাড়ি বা যান চালায়, অশ্বারোহণ করে যাতে মানুষের জীবন বিপন্ন হতে পারে বা অন্য কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যার পরিমাণ ন্যূনতম কত 1,000 টাকা এবং অনধিক কত 5,000 টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে হতে পারে। ধারা কত 279। এছাড়া রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বা অশ্বারোহণ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে, কি ঘটালে মৃত্যু ঘটালে, সেই ক্ষেত্রেও শাস্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। 279-তেও 3 বছর, এখানেও 3 বছর, বাট 279-তে জরিমানা সর্বোচ্চ কত 5,000, কিন্তু এই জায়গা কত, এই জায়গায় নির্দিষ্ট নাই। ধারা 304-এর ক। এছাড়া রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করলে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। এটা কত 338 ক। তো আহত করলেও সাজা 2 বছর, বাট এই জায়গায় কিসের পার্থক্য আছে বলেন, অর্থদণ্ড কিন্তু এই জায়গায় আনলিমিটেড। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি, দেখেন বেপরোয়া ভাবে নৌযান চালানো 280। আমরা তো নদীমাতৃক বাংলাদেশ, এখন না হয় নদী পদ্মা সেতু হয়েছে, এ হয়েছে সে হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব জায়গায় যাতায়াত ছিল কিসে, নৌকায়, লঞ্চে, ট্রলারে, জাহাজে। তো বেপরোয়া ভাবে যদি কেউ নৌযান চালায়, মানে স্পিড বোট বা লঞ্চ আপনি এমন ভাবে চালাইছেন যাতে অন্য কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে সেইটা অপরাধ কত ধারায় 280 ধারায়। যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে কোনো জাহাজ বা কোনো নৌযান চালনা করে যার ফলে মনুষ্য জীবন বিপন্ন হতে পারে বা কোনো ব্যক্তিকে আহত বা জখম করার সম্ভাবনা থাকে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে যার মেয়াদ কত 6 মাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড যার পরিমাণ কত 1,000 টাকা পর্যন্ত হতে পারে বা উভয়। তাহলে বেপরোয়া ভাবে যদি আপনি নৌযান চালান, সাজা কত 6 মাস বা অর্থদণ্ড কত 1,000 বা উভয়। একই। দেখেন, অশ্লীল অশ্লীল পুস্তক ইত্যাদি বিক্রয়, ধারা 292। যদি কোনো দোকানে অশ্লীল পুস্তক বা কোনো বস্তু বা কোনো জিনিস বিক্রি করা হয়, তাহলে সে দণ্ডিত হবে 292 ধারায়। যদি কোনো ব্যক্তি কোনো অশ্লীল পুস্তক বস্তু ভাড়া দেয়, প্রস্তুত করে, বিক্রয় করে, উৎপাদন করে, নিজের দখলে রাখে, কোনো অশ্লীল বস্তু আমদানি রপ্তানি বা পরিবহন করে, অশ্লীল বস্তুর ব্যবসা করে, অশ্লীল বিজ্ঞাপন প্রদান করে অথবা উক্ত কাজ করার উদ্যোগ গ্রহণ করে, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত 3 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে অশ্লীল বস্তু রিলেটেড ধারা কত 293। আচ্ছা, তারপরে দেখেন লটারি অফিস পরিচালনা করা, ধারা 294 ক। লটারি অফিস, লটারি যদি গোপালগঞ্জ বারে দেখা দেখা গেলো রুবেল লটারি একটা সাইডে বিক্রি করা শুরু করছে, লটারির ডোরো ঈদ উল ফিতরের পরে কোর্ট যেদিন খুলবে সেই দিন। এখন লটারি শুধু ছাড়লেই হবে না, লটারির কি লাগবে, অনুমোদন লাগবে। যদি অনুমোদন না দেন, না নেন, তাহলে আপনি দণ্ডিত হবেন দণ্ডবিধির কত ধারায় 494 ক, সরি 294 ক। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় লটারি বা সরকার কর্তৃক অনুমোদিত নয়, আন্ডারলাইন করেন, সরকার কর্তৃক কি অনুমোদিত নয়, এই ধরনের কোন লটারি অনুষ্ঠান করার উদ্দেশ্যে কোন অফিস বা স্থান সংরক্ষণ করলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার 6 মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে লটারি অফিসের কত 6 মাস, লটারি অফিসও 6 মাস। এখন তো লটারি খুব বেশি দেখা যায় না, আমাদের ছোটবেলায় 40 লাখ টাকা, 50 লাখ টাকা, সর্বশেষ দেখছি বোধহয় 30 লাখ টাকার লটারি, ওই যে 10 টাকা মাইকিং করে করে বিক্রি করতো, এখন আর পাওয়া যায় না। আচ্ছা, আমরা আজকের সর্বশেষ যে অধ্যায়টা দেখেন, পঞ্চদশ অধ্যায় ধর্ম অবমাননা, ধর্ম অবমাননা, অফেন্সেস রিলেটিং টু রিলিজিয়ান। কত অধ্যায়? 15তম অধ্যায়, ধারা 295 থেকে কত
295 থেকে 298। আমরা প্রথমে চলে আসি ধারা 295। দেখেন, উপাসনালয়ের ক্ষতি বা অপবিত্র করা। যদি কেউ কোনো উপাসনালয়ের ক্ষতি করে বা অপবিত্র করে, উপাসনালয় হতে পারে মুসলিমদের উপাসনালয়, উপাসনালয় হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ব্যক্তিদের, মানে যে কোনো ধর্মের উপাসনালয়, যে কোনো বর্ণনার কত 2 বছর অর্থদণ্ড বা উভয়। ধারা 295 ক দেখেন, উপাসনালয়ের কঠোর আঘাত বা বিদ্বেষপূর্ণ কাজ দ্বারা, যেমন কথা লেখা দ্বারা ধর্ম বর্ণনা করা। এটা আপনি সরাসরি উপাসনালয়ের যদি ফিজিক্যালি ক্ষতি করে তাহলে হলো 295। আর আপনি কথা লেখা দ্বারা ক্ষতি করছেন তাহলে কত 295 ক। এটা হলো যে কোনো বর্ণনার 2 বছর পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয়। কেউ আসছে নাকি একটু খুলে নেন তো। যে কোনো বর্ণনার কত 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। এবং সব শেষে দেখেন ধারা 298 ধর্ম নিয়ে গালি। ধর্ম নিয়ে গালি যে কোনো বর্ণনার 1 বছর অর্থদণ্ড বা উভয়। যদি কারো ধর্ম নিয়ে গালি দেওয়া হয় তাহলে সাজা কত, যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড বা উভয়। এটা হলো কত 298। তো তিনটা ধারার একটু পার্থক্য বুঝেন। উপাসনালয়ের ক্ষতি করছে, সরাসরি ফিজিক্যালি ক্ষতি করছে 295 2 বছর। বিদ্বেষপূর্ণ কথা কাজ দ্বারা ধর্মের অবমাননা করছেন বা উপাসনালয়ের মানে কঠোর আঘাত করছেন আর কি, ওই যে কথা লেখা কাজ দ্বারা, তাহলে 2 বছর। আর যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তির কি নিয়ে গালি দেয়, ধর্ম নিয়ে গালি দেয়, তাহলে সাজা 298 ধারায় সাজা কত 1 বছর অর্থদণ্ড বা উভয়। তো এখানে আপনি যে জিনিসটা মনে রাখবেন যে ধর্ম সংক্রান্ত অপরাধ কত অধ্যায়, পঞ্চদশ। শোনেন, আজকে এই পর্যন্তই। এবং কিছু কথা বলে রাখি, আগামীকাল আমাদের দণ্ডবিধি সকাল 10টায় ক্লাস, এবং দণ্ডবিধি ক্লাস শেষে আপনাদের ফৌজদারি কার্যবিধি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। নিন্দনীয় নরহত্যা এবং খুন, নিন্দনীয় নরহত্যা এবং খুন খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। আর একটা কথা, সেটা হলো বিশেষ করে আপনারা আমাদের এই জায়গার পরীক্ষায় যারা কম পান তারা হতাশ হবেন না। অনলাইনে আমার কাছে অনেকজন আসছে, একজন আগের দিন ফোন দিয়ে বলতেছে, সে কান্নাই করতেছে, স্যার এত পড়ি কিন্তু পরীক্ষায় তো বেশি তো পাই না, মনে হচ্ছে মরে যাই। তার ভাষ্য ছিল এরকম। আর একজন বলতেছে যে এত কষ্ট করে সংসার টংসার সামলাইয়া রাত এত বড়, মানে দুইজনই মহিলা, বলতেছে এত পড়ি কিন্তু নাম্বার তো বেশি পাইতেছি না। তো ওনারা ছাড়া আপনারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই পরীক্ষায় কম পায়ে হতাশ হবেন না। আপনাদের যেটা করণীয় সেটা হলো শেষ পর্যন্ত লেগে থাকা, শেষ পর্যন্ত লেগে থাকা, লেগে থাকা এন্ড লেগে থাকা। দেখবেন যে আসল পরীক্ষা আপনাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়েছে। এই আর কি। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।